পুরুষালী কণ্ঠস্বর উষার কর্ণধার হতেই ফট করে আখি যুগল খুলে ফেলে। নাচার থেমে রেখে সামনে তাকিয়ে চক্ষু চড়ক গাছ আমতা আমতা করে বলে, আ- আপনি? ইয়েস বেবি গার্ল, আমি আপনার অসভ্য নির্লজ্জ আখ্যায়িত পুরুষ। উষা চোখ গোল করে তাকিয়ে সামনে দেওয়ালে ঠেস দিয়ে দুহাত পকেটে গুজে গম্ভীর ভঙ্গিতে দাঁড়িয়ে আছে ইন্তিশার। চোখ শুধু নিবদ্ধ সামনের মেয়েটার মুখশ্রীতে। অনেক আগেই এসেছে সে ছাদে কথা বলার জন্য, তবে অনাকাঙ্ক্ষিত এমন কিছু সম্মুখীন হয়ে ইন্তিশার স্তব্ধ। এখনো চোখের সামনে মেয়েটার উন্মাদের মতো নাচ ভাসছে যেন। মেয়েটা তাকে পাগল করে ফেলছে দিন দিন। যেভাবেই হোক এইটার সমাধান ইন্তিশার দ্রুত বের করবে। এক পা করে ইন্তিশার এগিয়ে আসে ওষার দিকে। ঠোঁটে হাসি ফুটিয়ে তুলে বলে, আই থিঙ্ক আই এম লুজিং মাই মাইন্ড। উষা লজ্জা পায় ইন্তিশারের কাজে। এতক্ষণের পাগলামো সব দেখেছে লোকটা, ভেবে লজ্জায় গুটিয়ে যায়। দু কদম পিছিয়ে যায় উষা, তবে ইন্তিশার উষাকে অবাক করে দিয়ে নিজেও ওর দিকে এগিয়ে যায়। কি করছেন কি? পেছনে যান বলছি। তুমি অসুস্থ শরীর নিয়ে এই খোলা আকাশে নিচে নামতে পারলে আমি তোমার থেকে দুধাপ এগিয়ে যেতে পারবো না? নাচার সাথে আপনার এগুলোর কি সাথ? আপনি কিন্তু রীতিমতো আমার সাথে ফ্লার্ট করছেন। ফ্লার্ট? নিজেকে কি ভাবো, কাইলি জেনার? অসভ্য লোক, সামনে থেকে সরুন। ইন্তিশার বরং আরো মাঝের দূরত্বটুকু ঘুচিয়ে ফেলে। উষার ঠোঁট জোড়া ইন্তিশারের বুক বরাবর। ইন্তিশার মাথাটা ঝুঁকে উষার কানে কানে কিছু বলতে নিবে, তার আগেই উষা ইন্তিশারের বুকে সজোরে ধাক্কা দিয়ে চলে যেতে নিলেই ওর হাত টেনে ধরে ইন্তিশার। উষা রেগে কিছু বলতে নিবে, তার আগেই চোখের সামনে উষার হারিয়ে যাওয়ার স্বর্ণের চেনটা তুলে ধরে। উষা অবাক চোখে তাকিয়ে থেকে হাত বাড়িয়ে নিতে গেলেই ইন্তিশার ওটা সরিয়ে ফেলে। দিন, ওটা আমার। তবে পেয়েছি তো আমি, কত কষ্ট করে এনেছে। আমার অনুভূতি ছাড়া আমাকে ছুঁয়েছেন, তার শাস্তি স্বরূপ ওটা দিন আমায় এক্ষুনি। হেসে ওঠে উষার কথাতে। মেয়েটা একদম বাচ্চা, আগের মতোই হাতে পায়ে বাড়লেও বুদ্ধিতে নাদান। ইন্তিশার এবার নিজের শেষ চালটা চালে। উষার দিকে চেয়ে বলে, চেনটা দিতে পারি, তবে শর্ত আছে দুটো। শর্ত? কি শর্ত? আমায় চুমু দিতে হবে গালে, আর দ্বিতীয়ত চেনটা আমি পরিয়ে দেবো নিজ হাতে। এখন তোমার ইচ্ছে হয় চুমু দাও, অথবা যেতে পারো, আমি দিচ্ছি না কিছু। বাড়াবাড়ি ভালো হচ্ছে না কিন্তু। আমার জিনিস আমাকে দিয়ে দিন। বেবি গার্ল, ওটা তোমার হলেও উদ্ধার করেছি আমি। নাও, ডিসিশন ইয়ার্স। রাগে উষা হাতজোড়া মুষ্টিবদ্ধ করে ফেলে। তার রেড চেরি শেষ স্মৃতি, সে কিছুতেই এটা হাতছাড়া করবে না। একটা চুমুই তো, ভেবে উষা রাজি হয়। তার কাছে তার রেড চেরি সবার আগে। দাঁত শক্ত করে উষা ইন্তিশারকে বলে সে রাজি। ইন্তিশারও শর্ত মতে নিজের মাথা ঝুঁকিয়ে দেয় উষার দিকে। উষা নার্ভাস ফিল করে, এটা তার ফার্স্ট কিস। তার কত ইচ্ছে ছিল নিজের রেড চেরিকে কিস করবে, অথচ উড়ে এসে তার ফার্স্ট কিস অভদ্র লোকটা নিয়ে নিচ্ছে। কি হলো, দাও। এইভাবে আমার কোমর ব্যথা করছে। উষা মুহূর্তে ইন্তিশারের গালে কিস করার জন্য এগিয়ে গেলে ইন্তিশার নিজের বেখিয়ালিতে একটু নড়াতে গালের বদলে ইন্তিশারের ঠোঁটে উষা কিস করে বসে। চট করে নিজের ভুল বুঝতে পেরে উষা পিছিয়ে গেলে ইন্তিশার দুষ্ট হাসে। অন্যদিকে ভয়ে লজ্জায় উষার কাঁপাকাঁপি শুরু করেছে। মনের মধ্যে অজানা কারণেই ঠান্ডা স্রোত বয়ে চলেছে, আর ইন্তিশার অবাকের চূড়ান্ত সীমায়। ঠোঁট জোড়া জিভ দিয়ে স্লাইড করে ইন্তিশার। উষার দিকে একটু চেয়ে নিয়ে বলে, বেবি গার্ল, স্ট্রবেরি, বাট আই লাভ চেরি ফ্লেভার। উষা এবার কেঁদেই ফেলে। গাউনের দুই ধার লজ্জায় খামচে ধরে কান্না করতে থাকে। কিভাবে এখন সবার সামনে যাবে সে, লজ্জায় কিভাবে মুখ দেখাবে ভেবেই ওর কান্নার বেগ আরো বেশি হতে থাকে। আর ইন্তিশার ওর কম্পায়মান ঠোঁটজোড়ার দিকে চেয়ে থাকে। বন্ধ আখি পল্লব মৃদু দুলছে কান্নার ফলে। ঠিক উষার পেছনে গিয়ে দাঁড়ায় ইন্তিশার। তারপর হাত ঢুকিয়ে পকেট থেকে চেনটা বের করে উষার চুলগুলো কাঁধ থেকে সরিয়ে যত্ন করে পরিয়ে দেয়। ছাদ থেকে যাওয়ার আগে শেষবারের মতো ইন্তিশার কান্নারত উষার সামনে দাঁড়িয়ে ওর চোখের পানি আঙ্গুল দিয়ে মুছে ফেলে। আদুরে স্বরে বলে, বেবি গার্ল, তোমার চোখে পানি ঠিক মানায় না। এইভাবে কাটলে তোমার দ্বিতীয় চুমুটা আমি নিয়ে ফেলবো। কে রে, মন খারাপ নাকি? মারোয়ার প্রশ্ন শুনে উষা আবার মুখটা ঘুরিয়ে নেয়। আন্নি আর মারোয়া বুঝে যায় নিশ্চয়ই কিছু হয়েছে। বেশি জোর করলে রেগে যেতে পারে ভেবে আর কিছু জিজ্ঞেস করে না। তবে উষার আচরণে দুজনেই একটু চিন্তিত হয়ে পড়ে। তখন থেকেই নিচে যেতে বলছে, তবে একটা টু শব্দ করেনি উষা। উষা, নিচে চল যাই, এখানে প্রচুর মশা আর ছাদে থাকা সম্ভব না।
দুজন টেনে হিচড়ে উষাকে ছাদ থেকে নামিয়ে আনে। বিকেলের পর থেকে মেয়েটা লজ্জায় ইন্তেশারের সামনে যায়নি, সবার আড়ালে এখানে লুকিয়ে বসেছিল। তবে ঠিকই খুঁজে খুঁজে আন্নি আর মারওয়া হাজির হয়ে যায়। কোথাও পেয়েছে সারাদিন ঘুমিয়ে কাটানোর পর পেটে এখনো কিছু পড়েনি। মনে মনে নিজেকে শক্ত করে উষা ওদের সাথে নিচে নামে। নিচে নেমে নজরে পড়ে সানা বেগম আর ইমন সাহেবকে। অহনা আর ইস্তিয়াক নেই, সাথে সে নির্লজ্জ পুরুষটারও দেখা নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলে উষা সানা বেগমের পাশে গিয়ে বসে পড়ে। ওর মহিলার ব্যবহারে উষা বরাবরই মুগ্ধ। কি সুন্দর করে তাকে মা সম্বোধন করে কথা বলেন। একটা টান অনুভব করে সানা বেগমের প্রতি। উষার মনে হয় পূর্ব পরিচিত তারা। অন্যদিকে সানা বেগম উষার উপস্থিতিতে বেশ খুশি হন, আদরের স্বরে বলেন, শরীর কেমন মা? এখন ভালো লাগছে? আলহামদুলিল্লাহ, ভালো আছি আন্টি। খেয়েছো কিছু উষা মা? না আন্টি, আপনাদের সাথে খাবো। অহনা, ইশতিয়াক আসুক আগে, একসাথে ডিনার করব, ঠিক আছে মা? উষা আচ্ছা বলে চুপ করে যায়। অন্যদিকে আন্নিকে মারোয়া কিছু নিয়ে খোঁচাতে থাকে, যা উষা লক্ষ্য করে কিন্তু কিছু বলে না। তবে ধমক দিয়ে ওঠে ওদের চুপ করানোর জন্য। ভয়ে দুজনেই চুপ মেরে যায়। আপনি এসবের জন্য আমাকে উপরে রেখেছেন? আমি আমার বউকে রেখেছি, এতে সমস্যা কোথায়? সবাই নিচে অপেক্ষা করছে, চলো নিচে যাই। আগে তোমায় আদর করব বউ, তারপর যাব। না, চলুন এক্ষুনি। ইস্তিয়াকের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে রাগে গজগজ করতে করতে অহনা দরজার দিকে এগিয়ে যায়। তবেই তার আগে ইস্তিয়াক তাকে কোলে তুলে আবার ওই বিছানার দিকে নিয়ে আসে। অহনা ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে থাকে। ইস্তিয়াক ছাড়ে না, বরং যত্ন করে বিছানায় শোয়ায়। সে বলে বোঝাতে পারবে না অহনাকে কতটা সুন্দর লাগছে, তাই তো লিভিং রুম থেকে সোজা উপরে উঠে এসেছে। সহজে ছাড়ছে না। অহনার কপালে ছড়িয়ে থাকা চুল কানের পাশে গুজে দেয় ইস্তিয়াক। একটু আদর করি বউ, তাছাড়া এনার্জি পাচ্ছি না। লজ্জায় অহনা মুখ লুকিয়ে ফেলে স্বামীর বুকে। বাম হাতে ইস্তিয়াকের জামা খামচে ধরে। ইস্তিয়াক বুঝতে পেরে শক্ত করে জড়িয়ে ধরে বউকে। মুখোমুখি হয়ে ঠোঁটে ঠোঁট মিলিয়ে আদুরে কিসে ভালোবাসা ঢেলে দেয়। অনেকক্ষণ ধরে কিস করে। অহনা লজ্জায় চোখ বন্ধ করে রাখে। ইস্তিয়াক ওর গলায় মুখ ডুবিয়ে দেয়। সময় যত গড়ায় ইস্তিয়াকের স্পর্শ তত গভীর হয়। অহনা বাধা দিতে চেয়েও পারে না। ভাইয়া, ওপেন দ্য ডোর, আই নিড ইউর হেল্প। দরজার ওপাশ থেকে পুরুষালী কণ্ঠে ডাক ভেসে আসে। ইস্তিয়াক থেমে যায়, বিরক্ত হয়। যতবার বুকে আদর করতে গেছে কেউ না কেউ হাজির হয়। হয় তার জীবনে রোম্যান্স নেই, অথবা টাইমিংটাই ভুল। রাগে দুঃখে অহনাকে ছেড়ে দেয়। নিজের কপাল চাপড়ে বউয়ের দিকে তাকাতেই দেখে হাসি হাসি মুখে দাঁড়িয়ে আছে অহনা। তার বউ যে এই অবস্থায় মজা নিচ্ছে বুঝতে বাকি নেই। হুশ করে শ্বাস ছেড়ে বিছানা থেকে উঠে পড়ে। অহনা তড়িঘড়ি করে শাড়ি ঠিক করে স্বামীর পেছনে দরজার দিকে এগোয়। বাইরে তখনও ডাকার আওয়াজ। দরজা খোলার আগে ইস্তিয়াক বউয়ের দিকে তাকিয়ে বলে, বউ, শাড়ির আঁচল দিয়ে গলাটা ঢেকে ফেলো। কেউ দেখলে বলবে শ্বশুর বাড়িতেও বউকে ছাড় দিচ্ছি না। আমি এমন কিছু শুনতে রাজি না। আফটার অল আমি এখনো ভার্জিন। কথা শেষ করে না, তবে এতেই অহনা লজ্জায় লাল হয়ে যায়। সময় নষ্ট না করে দরজা খট করে খুলে ফেলে। সামনে ইন্তিশার বিরক্ত হয়ে তাকায় ওর দিকে। ভাইয়ের এমন রাগান্বিত চেহারা দেখে ইস্তিয়াক জিজ্ঞেস করে, কি হয়েছে ইনু, এভাবে ডাকছিস কেন? তুমি আমাকে না দেখে আমার শার্টটা দেখো। আর রহনা কোথায়? দরকারটা ওর সাথে। ইন্তিশারের পরনের শার্ট ভিজে শরীরের সাথে লিপটে আছে, জায়গায় জায়গায় দাগ। ইস্তিয়াক বিচলিত হয়ে তাড়াতাড়ি প্রশ্ন করে, ভিজলো কি করে জামাটা ইনু? দেখছি দাগও হয়ে গেছে। এটা তো তোর প্রিয় শার্ট, এমন কি হলো? কফি পড়েছে, বাকিটা পরে শোনো। আপাতত তোমার কোনো এক্সট্রা জামা থাকলে দাও, শাওয়ার নিতে হবে, গা গুলি আসছে আমার। এইদিকে ততক্ষণে অহনা ইস্তিয়াকের গেঞ্জি আর আরামদায়ক একটা ট্রাউজার হাতে হাজির। দুই ভাইয়ের সাইজ এক হওয়ায় কোনো সমস্যা হয় না, তবে বিপত্তি ঘটে ওয়াশরুম নিয়ে। অহনার রুমের শাওয়ার চলছে না, আর নিচে যাওয়া যাবে না ইন্তিশারের এই অবস্থায়। শেষে অহনা বলে সামনের রুমে যেতে। কার রুম সেটা বলে না। আসলে মনে মনে একটা চালাকি করে বসে অহনা। ইন্তিশার কাপড় সহ রুমে ঢুকে পড়ে। ড্রিম লাইটের ক্ষীণ আলোয় সোজা ওয়াশরুমে চলে যায়। ঘরের বাইরে দাঁড়িয়ে ইস্তিয়াক অহনাকে বলে, কার রুমে পাঠালি ওকে অহনা? তোমার মতি গতি ঠিক লাগছে না, খুলে বলো। উষার ঘরে পাঠিয়েছি আমি। অবাকে চূড়ান্ত সীমায় পৌঁছে যায় ইস্তিয়াক। বউ তার থেকেও চালাক। কিভাবে উষার ঘরে পাঠিয়েছে, যদিও ঘর ফাঁকা। যাই হোক,
ভাই তার হবু বউয়ের ওয়াশরুম ব্যবহার করছে বিয়ের আগে। এ ভাবনায় খুশি হয় সে। খুশিতে অহনার বাহু গলিয়ে একটু কাছে টেনে নেয় ইশতিয়াক। বুঝেছ বউ, ভাই আমার আজকে ওয়াশরুমে এন্ট্রি নিয়েছে। 2 দিন পর দেখবে উষার মনেও এন্ট্রি নিয়ে ফেলবে। এখন এখান থেকে চলো, নিচে সবাই অপেক্ষা করছে। দুজন নিচে নেমে গেলেও রেখে যায় ইন্তিশারকে। শুরুতে অন্ধকারে একবার উষার ঘরে এসেছিল, কিন্তু আজ খেয়াল করেনি সে কোথায় ঢুকেছে। যদি উষা জানতে পারে তাহলে কেলেঙ্কারি হবেই আজ একখানা। শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে ইন্তিশার। বাথরুমের ভেতরে নীরবতা, শুধু টুপটাপ করে ঝরে পড়ছে পানির ধারা ছাদ থেকে ঠিক তার মাথার উপর। আয়নার ভেতরে ফুটে উঠছে এক রুক্ষ রহস্যময় পুরুষের প্রতিচ্ছবি। খোঁজা খোঁজা দাড়িতে ঘেরা মুখ, চোখে এক নিঃশব্দ ক্লান্তি, আর শরীর জুড়ে ছড়িয়ে থাকা তীব্র পরিণত পুরুষ সচিত সৌন্দর্য। চওড়া কাঁধ, পেশিবহুল বুক, পেটের নিচে 6টি সুনির্দিষ্ট অ্যাবস, যেন প্রতিটি রেখা নিজেই গড়েছে এক নিখুঁত শিল্পকর্ম। বুক থেকে পানি গড়িয়ে পড়ে পেটের ওপর দিয়ে নাভির পাশে, আর সেখান থেকে নেমে নেমে নিচে। ইন্তিশার 2 হাত দিয়ে মাথার পেছনে চুলগুলো ভিজিয়ে নিচ্ছে, আর গলার কাছ থেকে সরে যাওয়া পানির ফোঁটা গড়িয়ে যাচ্ছে চোয়ালের ধার ধরে। চুল ভিজে কপালের ওপর লেপ্টে আছে, আর চোখ দুটো যেন কোনো এক অজানা ভাবনায় ডুবে আছে। গরম কফি পড়াতে বুকের কাছটুকু এতক্ষণে লাল হয়ে আছে। পানির ঝাপটায় তা জ্বালা করতে শুরু করেছে এখন। এদিকে ইন্তিশারের পিঠ বেয়ে নেমে যাচ্ছে পানির ধারা। পিঠের মাংসপেশিগুলো দৃঢ়, প্রতিটি নড়াচড়ায় যেন খেলে যাচ্ছে তীক্ষ্ণ ছায়া আলো। দীর্ঘ গভীর নিঃশ্বাস ফেলে ইন্তিশার কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে, তারপর 2 হাতে মিলিয়ে মুখে পানি দেয়, যেন নিজেকে জাগিয়ে তুলতে চাইছে ঘোর লাগা ক্লান্তি থেকে। ঠিক 25 মিনিট পর শাওয়ার শেষ করে ইন্তিশার ধীরে ধীরে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। শরীর জুড়ে ভেজা ভাব, মাথা চুল থেকে এখনো পানি টুপটাপ করে পড়ছে মেঝেতে। পরনে শুধু ট্রাউজার, গেঞ্জিটা হাতে ধরে রেখেছে, এখনো পরা হয়নি। খোলা বুক জুড়ে জমে থাকা ছোট ছোট পানির ফোঁটা যেন আলোয় ঝিলমিল করছে। ইন্তিশার একবার চারপাশটা নজর বোলায়। ভেজা চুল থেকে গড়িয়ে পড়া পানি দিয়ে মেঝে কিছুটা ভিজে গেছে, কিন্তু ইন্তিশার সেদিকে আর তেমন গুরুত্ব দেয় না। হাতে গেঞ্জিটা তুলতে সামনে 2 পা এগোয়, ঠিক তখনই পা পিছলে যায় ভেজা মেঝেতে। হঠাৎ ভারসাম্য হারিয়ে সোজা ধপ করে পড়ে যায় সামনের দিকে। ইন্তিশারের হাত গিয়ে পড়ে একদম পাশে রাখা ফ্লাওয়ার ভাসের ওপর। ভারী কাচের সেই ফুলদানিটা সঙ্গে সঙ্গে কাত হয়ে নিচে পড়ে গিয়ে বিকট শব্দে ভেঙে যায়। চারপাশে ছড়িয়ে পড়ে ধারালো কাচের টুকরো। মেঝেতে পড়ে থাকা অবস্থায় ইন্তিশার কেবল ব্যথা নয়, বুঝতে পারে বাম হাতে কিছু একটা তীক্ষ্ণভাবে বিঁধেছে। ফ্লাওয়ার ভাসের একটা কাচের টুকরো গিয়ে কেটে গিয়েছে তার বাঁ হাতে তালুর নিচের অংশটা। মুহূর্তেই রক্ত গড়িয়ে পড়ে ভেজা মেঝেতে। ইন্তিশার ধীরে ধীরে উঠে বসে, ব্যথায় কপাল কুঁচকে আসে। এক হাতে অন্য হাতের রক্ত থামানোর চেষ্টা করে, কিন্তু ক্ষতটা একটু গভীর হওয়ায় রক্ত বেরিয়ে আসছে, থামার নাম নেই। আপনি এখানে কি করছেন? উষা ঘরে এসেছিল নিজের ফোনটা নিতে, তবে রুমে এসে লাইট জ্বালাতেই নজরে আসে মেঝেতে বসা ইন্তিশারকে। বিকেলের ঘটনা সাইডে রেখে উষা কথাটা রেগেই বলে ওঠে। এদিকে ইন্তিশার অপ্রস্তুত হয়ে পড়ে। একে হাতে কাছের টুকরো, 2 নগ্ন শরীর। তবে উষার প্রশ্নের জবাব দিতে ঠোঁট দুটো ফাঁক করে বলে, হসপিটাল থেকে সোজা এখানে এসেছে। শাওয়ার নেওয়ার জন্য অহন এই রুমে পাঠিয়েছে। আশা করি প্রশ্নের উত্তর পেয়ে গেছো। কিন্তু আমার রুমে। উষা চোখ যায় ফ্লোরে, ছোপ ছোপ রক্তের দাগ, পাশে ফ্লাওয়ার ভাসের করুণ অবস্থা। এবার চোখ ঘুরিয়ে তাকিয়ে দেখে ইন্তিশার বাম হাত চেপে ধরে রেখেছে, ঠোঁট শক্ত করে চেপে রেখেছে। যা বোঝার বুঝে নিয়ে উষা দ্রুত ইন্তিশারের সামনে গিয়ে দাঁড়ায়। ব্যথা পেলেন কিভাবে? স্লিপ করে সোজা ভাসে পড়েছে। চোখ কি খুলে রেখে হাঁটছিলেন? না, আপাতত তোমায় চোখ দিয়ে দেখছি বেবি গার্ল। উষা দাঁত কিরমির করে উত্তর দেয়, ইচ্ছামকি আপনার জীবনেও শেষ হবে না। কতটা হাত কেটেছে। ইস, আমি আসি, থামুন। উষা সোজা কাবাট খুলে তাড়াতাড়ি ফার্স্ট এইড বক্স নিয়ে হাজির হয়। রক্ত ধুয়ে ফেলার জন্য আবারও ছুটে ওয়াশরুমে। একটা পাত্রে পানি নিয়ে বসে পড়ে ইন্তিশারের সামনে। চোখ মুখ শক্ত করে সামনে ব্যথায় জর্জরিত পুরুষটার হাত টেনে ধরে উষা। যত্ন করে হাতটা পানি দিয়ে মুছে ফেলে। ফার্স্ট এইড বক্স থেকে গজ কাপড় সহ অ্যান্টিসেপটিক বের করে আনে। কাজ বিঁধে যাওয়ার দরুন গভীর ক্ষত হয়েছে। উষা তুলোর সাহায্যে অ্যান্টিসেপটিক দিয়ে ক্ষত পরিষ্কার করতে থাকে, আর ইন্তিশার এক দৃষ্টিতে উষার দিকে চেয়ে থাকে।
মেয়েটার মন ঠিক মাটির মতো নরম ভেবেই মুখে হাসি ফুটে ওঠে। রাগ ঘৃণা তারপরও যত্ন সহকারে ইন্তিশারের সেবা করতে থাকে অষ্টাদশী। আহ ব্যথা লাগছে? ইন্তিশার একটু সিম্প্যাথি পাওয়ার আশায় মাথা ঝুঁকিয়ে ইশারা করে তার ব্যথা করছে। তবে সম্পূর্ণ প্ল্যানে পানি ঢেলে উষা কটাক্ষ করে বলে, বেশ হয়েছে, তখন আমাকে কাঁদিয়েছিলেন, তার ফল হাড়ে হাড়ে এখন টের পাবেন। ইন্তিশার একটু মন খারাপ করে ফেলে ওর কাঠখোট্টা কথায়। উষাকে একটু জ্বালানোর জন্য হাতটা টেনে নেয় নিজের দিকে। আর উষা ভাবে মন খারাপ করে টেনে নিয়েছে হাত। নিজের রাগকে শান্ত করে নরম স্বরে শুধায়, হয়েছে, আর ড্রামা করতে হবে না, আমি ধীরে ধীরে ওখানে ছুঁয়ে দিচ্ছি। বেবি গার্ল, তুমি তো মিষ্টি করে কথা বলতে পারো। আমি সব পারি, আপাতত আপনার মুখটা চুপ রাখুন, তাছাড়া দেখুন কি করি। সফেদ ব্যান্ডেজে হাতটা সম্পূর্ণ বেঁধে উঠে দাঁড়ায় উষা। অনেকটা দেরি হয়ে গেছে, নিশ্চয়ই নিচে সবাই অপেক্ষা করছে। চটজলদি উষা তার সবকিছু গুছিয়ে রেখে কাছের টুকরোগুলো সাবধানে পরিষ্কার করে ফেলে। তারপর ইন্তিশারকে বলে তাড়াতাড়ি নিচে নামতে। ইন্তিশারও কথা মতো ফ্লোরে পড়ে থাকা টি শার্ট হাতে তুলে নেয়। উষা এখনও খেয়াল করেনি ইন্তিশারের নগ্ন দেহটা। রক্ত দেখে বিচলিত উষা প্রয়োজন মনে করেনি অন্যদিকে লক্ষ্য করার। এদিকে ইন্তিশার গেঞ্জি পরার সময় বা হাতে ব্যথা লাগতেই মুখ বিকৃত হয়ে যায়, কতটা তাজা। আর তাতে চা পড়তে ইন্তিশার হালকা উহ করে ওঠে। তবে একটু থেমে গলা খাকারে দিয়ে হালকা কৌতূহল ভরা স্বরে বলে, আমি একটু সাহায্য কর বেবি গার্ল, টি শার্টটা পরতে পারছি না, ব্যথা লাগছে। উষা তখন নিচু হয়ে ভাঙা কাচের টুকরো তুলছিল। ইন্তিশারের হঠাৎ গম্ভীর কোমল কণ্ঠে ডাক কানে আসতে এক মুহূর্তের জন্য থমকে যায়। মাথা উঁচু করে তাকাতে চোখ আটকে যায় পুরুষালী নগ্ন বুকে। জল ভেজা ত্বকে লাইটের আলো পড়ে এক অদ্ভুত ছায়া তৈরি করেছে। উষার চোখ মুহূর্তে বড় হয়ে যায়। অসভ্য নীলজ্জদের মতো খালি গায়ে কি করছেন আপনি? হ্যাঁ, দূরে সরুন, আপনি একেবারে একটা বেয়াদব। উষা চিৎকার করে ওঠে, চোখে মুখে রাগের ছায়া। ইন্তিশার হেসে ফেলে। উষ্ণ অভ্যর্থনা পেলাম, ধন্যবাদ। তবে তুমি খেয়াল করনি, আমি শুরু থেকেই খালি গেছিলাম। সামনে তো সুদর্শন এক ডাক্তার দাঁড়িয়ে, তোমার তো খুশি হওয়ার কথা, অপমান করেন না। উষা চোখ গরম করে তাকায়, কিন্তু গাজরা একটু লালচে হয়ে ওঠে লজ্জায় না রাগে সে নিজেও বোঝে না। আর ইন্তিশারের ঠোঁটে এক বাঁকা হাসি। ইন্তিশার ধীরে ধীরে ওর কাছে এগিয়ে আসে, কোনো স্পর্শ নাই, কেবল চোখে চোখ রেখে বলে, থ্যাংক ইউ বেবি গার্ল, আমার সেবা করার জন্য। সময় মতো সুদ সময় তো ফেরত করবো, কারণ আমি কারো পাওনা বাকি রাখি না। উষা চুপ করে যায়, চারপাশ নিস্তব্ধ। শেষবার ইন্তিশার চোখ নামিয়ে ফিসফিস করে বলে, আসলে আমার ব্যথাটা হাতের থেকে চোখে বেশি এখন, কারণ তোমার এই রাগী মুখটা আমার সবচেয়ে প্রিয় দৃশ্য। কেটে গেছে দুটো মাস। এই অল্প সময়ের মধ্যে অনেক কিছু বদলে গেছে। জীবনের পথে এসেছে নানা পরিবর্তন। কেউ ছেড়ে গেছে, কেউ নতুনভাবে ফিরে এসছে। সময় থেমে থাকেনি এক মুহূর্তের জন্য। প্রতিটি জীবন চলছে নিজের মতো করে, আপন গতিতে, নিজের ছন্দে। চারপাশের প্রকৃতিতেও সেই বদলে ছোঁয়া। গাছের ডালে ডালে ফুটে উঠেছে নতুন করে, জানিয়ে দিচ্ছে বসন্তের আগমন বার্তা। হাওয়ায় ভেসে বেড়ায় এক অদ্ভুত মুগ্ধতা, যেন প্রতিটি পাতা নতুন করে বাঁচতে শিখেছে। সবকিছু যেন আবার শুরু হচ্ছে নতুনভাবে, নতুন আশায়, নতুন আলোয়। ক্যাম্পাস প্রাঙ্গণে আকাশচুম্বী কৃষ্ণচূড়া গাছটা ফুলে ভরে আছে। জমিনে পড়ে আছে অসংখ্য ফুলে লাল পাপড়ি। উষা মাথার ওনাটা আরও কিছুটা টেনে রোদ আড়াল করে। ক্লাস শেষে মারুয়াকে নিয়ে বসে পড়েছে ঘাসের ওপর। সামনে ছড়ানো কিছু অ্যাসাইনমেন্টের কাগজ। আগামীকাল ক্লাসে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার শেষ তারিখ, অথচ ওরা কিছুই লিখতে পারেনি। ওনার আরেক মাথা বিরক্তি ভঙ্গিতে আঙ্গুলে মোড়াচ্ছে উষা, আর মারুয়া ওকে দেখতে থাকে। এর মধ্যে ওদের দিকে এগিয়ে আসে ওদের নতুন ক্লাসমেট মোমো, হাতে ধরে আছে মুড়ি মাখা। তোরা অ্যাসাইনমেন্ট না লিখে এইভাবে ধ্যান ধরে বসে আছিস কেন? বলতে বলতে ওদের পাশে বসে পড়ে। মুড়ি মাখাটা ঘাসের উপর রেখে ব্যাগ থেকে ন্যাপকিন বের করে আনে মোমো। হাতে তেল লেগেছে তা মুছে ফেলতে। এদিকে মারুয়া উষা তখনও চুপ করে আছে, যেন মনোব্রত করছে দুইজন। কি রে, কি হয়েছে, বলবি তো নাকি? মারুয়া অসহায় ভঙ্গিতে বলে, আমরা অ্যাসাইনমেন্ট করিনি, অথচ কাল ইয়াসির স্যারকে জমা দেওয়ার লাস্ট ডে। কীভাবে এত অল্প সময় লিখবো বুঝতে পারছি না।
মোমো এবার ওদের চুপ থাকার কারণ বুঝতে পারে। পুরো ক্লাস জুড়ে অনেক কষ্টে উষাদের বন্ধু হয়েছে সে। মধ্যবিত্ত পরিবারের বড় মেয়ে হওয়ায় অনেক দায়িত্ব মেয়েটার। দেখতে শ্যামা হওয়ায় কেউ মিশতে চায় না, তবে উষা মারুয়া ওকে সব সময় প্রাধান্য দিয়েছে বোনের মতো। বড় বড় ডাগর ডাগর চোখের অধিকারী মেয়েটাকে সবাই মায়াবিনী বলে ডাকে ভালোবেসে। অবহেলায় পড়ে থাকা ব্যাগটা চেন 1 সেকেন্ডে খুলে ফেলে মোমো। ব্যাগ হাতড়িয়ে নিজের অ্যাসাইনমেন্টগুলো বের করে ওদের সামনে দিয়ে মুখে হাসি টেনে বলে, আমি করেছি আমারটা, তোরা কপি কর দ্রুত। আনমনে থাকা উষা তড়িৎ গতিতে মোমোর দিকে তাকায়। নিজের ওপর প্রাউড ফিল করে। মোমোকে অবাক করে দিয়ে উষা ওকে জড়িয়ে ধরে, আর উষাকে দেখে মারুয়াও জড়িয়ে ধরে। 3 বান্ধবী একে অপরকে বেশ কিছুক্ষণ জড়িয়ে ধরে রাখে। আমি আমি মরে যাবো তোদের জন্য, ছাড় বলছি। খুব কষ্টে মুখ দিয়ে বলে মোমো। বেচারিকে 2 জন ভর্তা বানিয়ে ফেলেছে, এত জোরে ধরেছে। ওদের ডাকে দুজনে ওকে ছেড়ে দেয়। আর এতক্ষণ মন খারাপ করে থাকা উষা হাসি হাসি চোখে কাগজ কলম নিয়ে লিখতে শুরু করে। উষা, একটা কথা বলবি? মোমো উষার দিকে চেয়ে বলে ওঠে। উষা লিখতে লিখতে জবাব দেয়, হ্যাঁ বল, কি জানতে চাস? ইয়াসির স্যারের সাথে তোর এত শত্রুতা কেন? স্যার কি তোর প্রাক্তন নাকি, যিনি তোকে সব সময় শাস্তি দিয়ে প্রতিশোধ নিচ্ছেন পুরনো দোষের? উনি বেয়াদব একজন লোক, তার সাথে প্রেম আবার প্রাক্তন। ওহ, অসম্ভব ব্যাপার। উষা রেগেই বলে। অন্যদিকে মারুয়া হেসে হেসে উত্তর দেয়, ইয়াসির স্যার যদি কখনো সিঙ্গেলদের জন্য বিশেষ শাস্তির বিধান চালু করেন, তাহলে উষার জন্য ভিআইপি আসন থাকবে। ওনাকে দেখে একবার বলতেই ইচ্ছে করে, স্যার আপনি কি জানেন এই ক্লাসে একমাত্র আমিই আপনাকে এতটা গুরুত্ব দিই, প্রতি ঘন্টায় আপনাকে ঘৃণা করে সময় দেখি। ঘৃণা করতে করতে না আবার ভালোবেসে ফেলিস উষারানী। মারুয়ার কথায় উষার ভেতরটা জ্বলে ওঠে, গাল টকটকে লাল হয়ে ওঠে। সে কখনোই ওই অসভ্য নির্লজ্জ লোকটাকে ভালোবাসতে পারে না, কখনো না। সে তার রেড চেরিকে ভালোবাসে, তাকে নিয়েই সব কল্পনা, সব জল্পনা, সব স্বপ্ন। মনেই তার হাজার গল্প লেখা শেষ হয়ে যায় রেড চেরিকে নিয়ে। শেষ চিন্তাটা মাথায় পাক খেতে খেতেই উষা মারুয়ার দিকে রাগে উল্কা চোখে তাকিয়ে বলে ওঠে, আমি ওই নির্লজ্জ লোকটাকে কখনো ভালোবাসতেই পারি না। ঘৃণা থেকে কিন্তু প্রেম জন্মায় বেবি। মারবা, মার খাবি কিন্তু। ওনার কথা আর একবারও বলবি না, খবরদার। আমি শুধুই রেড চেরিকে ভালোবাসি। তোর রেড চেরি যদি ডাক্তার কথাটা শেষ হওয়ার আগেই হঠাৎ করে মারুয়ার ফোনটা বেজে ওঠে। মুহূর্তেই কথার রেশ থেমে যায়। ওষা অবাক চোখে ওর দিকে তাকিয়ে থাকে, যেন ওর পরবর্তী কথা শোনার জন্য অপেক্ষা করছে। কিন্তু ফোনটা কানে নিয়ে মারুয়ার মুখের অভিব্যক্তি মুহূর্তেই বদলে যায়। চিন্তার ছাপ স্পষ্ট হয়ে ওঠে ও চোখে মুখে। কিরে, কি হয়েছে? এমন চিন্তিত কেন লাগছে তোকে? মারুয়া ফোনের কথা শেষ করে চুপচাপ ফোনটা ব্যাগে রাখে, তারপর ধীরে উঠে দাঁড়ায়। অহনাপু হাসপাতালে ভর্তি। ঠিক কি হয়েছে জানা যাচ্ছে না, কিন্তু আমাদের এখনই যেতে হবে। ওঠ, চল। মুহূর্তের মধ্যে উষা তার ব্যাগ বই সব গুছিয়ে নেয়। তড়িঘড়ি মোমোকে বিদায় জানিয়ে 2 জন হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কলেজ থেকে হাসপাতালটা খুব দূরে না, তাই দুজনেই হাঁটতে শুরু করে। রাস্তার ধারে কৃষ্ণচূড়া ছায়া ঘন হয়ে এসেছে। গ্রীষ্মের বিকেলের হাওয়া ভারী ও গা চাপা। পায়ের নিচে শুকনো পাতাগুলো মচমচে শব্দ করে, আর বাতাসে কার যেন ওষুধ আর স্যালাইনের গন্ধ মিলেমিশে থাকে। এক অজানা উৎকণ্ঠা ছায়া যেন আগে থেকে ভেসে বেড়াচ্ছে। এইদিকে উষা হাঁটতে হাঁটতে বলে, অহনা আপু তো একদমই সুস্থ ছিল, হঠাৎ এমন কি হলো? মারুয়া কিছুক্ষণ চুপ করে থেকে বলে, জানি না, ডাক্তাররা দেখছে। অহনা ঘুমিয়ে আছে, চোখ দুটো সম্পূর্ণ বন্ধ, হাতে স্যালাইনের লাইন লাগানো। তা দিয়ে বিন্দু বিন্দু ফোটায় শরীরে স্যালাইন প্রবেশ করছে দুর্বলতা কাটাতে। পাশে ইস্তিয়াক অশ্রু চোখে অহনার ডান হাত শক্ত করে নিজের হাতের ভাঁজে ধরে রেখেছে। সে বোঝাতে পারবে না কতটা খুশি। বাবা হওয়ার পরম সৌভাগ্য জুটেছে তার কপালে। তার প্রিয়তমা যে মা হতে চলেছে। ঘুমিয়ে থাকা অহনা সারা মুখে অজস্র চুম্বনে ভরিয়ে ফেলেছে সদ্য বাবা হতে চলার সুখবরে। চোখের সামনে ভেসে উঠছে সানা বেগমের বিচলিত কণ্ঠস্বর। ব্যাকুল হয়ে বলছে, অহনা জ্ঞান হারিয়ে ফেলেছে কেন তা আমরা কিছুই বুঝে উঠতে পারছি না। ফোন কাটার আগেই নিজের মিটিং ক্যান্সেল করে ছুটে এসেছে এখানে তার প্রিয়তমা স্ত্রীর পাশে। অন্যদিকে বাইরে ততক্ষণে ইমন সাহেব দাদু হওয়ার খুশিতে পুরো হাসপাতাল জুড়ে মিষ্টি বিলিয়েছেন, বাকি নেই আনোয়ার সাহেবও।
আপাতত সকলে বাইরে অপেক্ষা করছে অহনার জ্ঞান ফিরে আসার। জ্ঞান ফিরলে সবাই একসাথে বাড়ি ফিরে যাবে এমনটাই ঠিক করা হয়েছে। এমন সময় উষার মারুয়া ওদের দিকে এগিয়ে আসে। যতটা ভেবেছিল সিরিয়াস কিছু হবে, তবে এখানকার পরিবেশে চলছে এক রকমের হাসির আমেজ। গুটি গুটি পায়ে এগিয়ে আসে, সামনে বসে থাকা আঞ্জুমানের পাশে বসে পড়ে ওরা। কি হয়েছে জানার জন্য পাশে বসা আন্নিকে জিজ্ঞেস করতে আন্নি মুখে লম্বা একটা হাসি টেনে জবাব দেয়, আমরা খালামণি হতে চলেছি উষা। কয়েক সেকেন্ড সময় লাগে বুঝতে, তবে বুঝে ফেলতে ওদের মুখেও হাসি ফুটে ওঠে। পরিবারের বড় মেয়ের প্রথম সন্তান, ওরা খালামণি হবে ভেবে নিজেদের ভেতরে একটা এক্সাইটমেন্ট অনুভব করে। ঠোঁট গোল করে স্পষ্ট সুরে বলে, আলহামদুলিল্লাহ। ঠিক 10 মিনিটের মাথায় অহনার ঘুম ভাঙে। চোখ দুটো আধো আধো করে সম্পূর্ণ খুলতেই নজরে আসে কেবিনে থাকা ইস্তিয়াকের মুখ। ততক্ষণে স্যালাইন খুলে ফেলা হয়েছে। উঠে বসতে যাবে এমন সময় ইস্তিয়াক ইশারা দিয়ে নড়তে বারণ করে। নিজেই উঠে গিয়ে অহনাকে বসতে সাহায্য করে। পরিবারের বাকি সবাই ততক্ষণে কেবিনে ভিড় জমিয়ে ফেলেছে। সবার হাসি মাখা মুখ নজরে আসতে অহনা লজ্জা পায়। দুটো গা লাল করে চুপচাপ বসে থাকে। এদিকে কেবিনে তখন ব্যস্ত পায়ে প্রবেশ করে ইন্তিশার, হাতে কিছু ফাইল ধরা। সবার দিকে একবার তাকিয়ে অহনার পাশে গিয়ে দাঁড়ায়। হাতের ফাইলগুলো ইস্তিয়াকের দিকে বাড়িয়ে দিয়ে বলে, কংগ্রাটস ভাইয়া, ইউ আর গোয়িং টু বি প্যারেন্টস। ইস্তিয়াক হাসি মুখে জবাব দেয়, আঙ্কেল এখন বল সব কিছু ঠিক আছে তো? কোনো টেনশনের বিষয় নেই? এভরিথিং ওকে। আপাতত অহনাকে নিয়ে বাসায় রওনা দাও, সবার সাথে শুধু চেক আপ করতে হবে। কথা মতো অহনাকে নিয়ে বাসায় ফেরার প্রস্তুতি শুরু হয়। চারপাশে একটা আনন্দের আবহ, সবার মুখে হাসি, চোখে মুখে স্বস্তির ছাপ। অনেক দুশ্চিন্তা আর টেনশনের পর আজ যেন একটা নতুন সূর্যের আলো উদয় হয়েছে। ইস্তিয়াক ধীরে ধীরে অহনার হাত ধরে তাকে নিয়ে কেবিন থেকে বেরিয়ে আসে। ক্লান্ত হলে অহনার মুখে শান্ত এক হাসি। এই হাসিটাই যেন ওর চারপাশের সব উদ্বেগ নিমিষে মুছে দেয়। পেছনে পেছনে একে একে কেবিন ছেড়ে বেরিয়ে আসে পরিবারের বাকি সদস্যরাও। ইমন সাহেব মোবাইলে গাড়ির ড্রাইভারের সঙ্গে যোগাযোগ করছে, আর সানা বেগম ব্যাগ হাতে নিচের দিকে এগিয়ে যাচ্ছে। হাসপাতালের করিডরে তখন একটা হালকা হইচই, তবে সেটা চিন্তার নয়, আনন্দের। এদিকে উষা, আন্নি আর মারুয়া তিনজন পাশাপাশি হাঁটছে। ওদের মধ্যে এখনও সেই উত্তেজনা, সেই আলোড়ন কাজ করছে। কেউ খালামণি হচ্ছে, কেউ প্রথমবার কাউকে এমন অবস্থায় দেখে ভেতরে ভেতরে ভাবছে হাজারটা কথা। হাঁটতে হাঁটতে ওরা নিজেদের মধ্যে ফিসফিস করে হাসাহাসি করছে, যেন নিজেদের অনুভূতিগুলো ঠিকভাবে প্রকাশ করতে পারছে না। তিনজন হাসতে হাসতে নিচে এসে গাড়ির পাশে গিয়ে দাঁড়ায়। তখনই আঞ্জুমান উত্তেজিত ভঙ্গিতে ওদের দিকে এগিয়ে এসে বলে ওঠে, আমি অহনার রিপোর্ট আর প্রেসক্রিপশনের ফাইলটা কেবিনে রেখে চলে এসেছি, তোরা কেউ একটু গিয়ে নিয়ে আসবি? এই কথা শুনে তিনজন থমকে দাঁড়ায়। মুহূর্তের জন্য ওরা একে অপরের দিকে তাকায়, তবে উষা বলে ওঠে, বড় মা, আমি যাচ্ছি, তোমরা অপেক্ষা করো। কেবিনের সামনে এসে নব মোড়াতে ধরে একবার দম নেয়, তারপর দরজায় স্লাইড খুলে ভেতরে প্রবেশ করে। চোখ পড়ে জানালার পাশে দাঁড়িয়ে থাকা সেই চেনা অবয়বের দিকে। সফেদ কোটে জানালার বাইরে তাকিয়ে আছে ইন্তিশার। কাঁধে হালকা আলো এসে পড়েছে, হাতে কয়েকটা কাগজ ধরা। চুলগুলো এলোমেলোভাবে কপালের এক পাশে পড়ে আছে। উষা একটু কেশে উঠে নিজেকে শক্ত করে তোলে। অহনাপুর মেডিকেল ফাইলটা কোথায়? সবাই নিচে অপেক্ষা করছে, দিতে পারবেন? কণ্ঠের স্বাভাবিক চাপা গম্ভীরতা, কিন্তু ইন্তিশার ওর কথা উপেক্ষা করে ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসে। মুখে এক রাশ অস্থিরতা, চোখে কেমন এক অসহায়তা জমে আছে। 2 কদম এগিয়ে এসে উষার সামনে দাঁড়ায়। এক মুহূর্তের জন্য উষার দিক থেকে চোখ সরাতে পারে না। মেয়েটাকে কতদিন পর এত কাছ থেকে দেখছে হিসেব নেই। তার থেকে লুকিয়ে কাটিয়েছে এতগুলো দিন ইন্তিশার, তা জানে। নিজেকে শান্ত করে একটু অসহায় ভাব টেনে বলে, গত 2 মাস ক্লাস ছাড়া আমাদের দেখা হয়নি, তুমি আমায় একবারও মিস করোনি উষা? উষা চমকে ওঠে। এই প্রশ্নের কোনো মানে হয় না। লোকটা তাকে দুর্বল করতে চাইছে, তবে উষা অন্য কাউকে ভালোবাসে। সামনে লোকটা যদি অন্য কেউ হতো, উষা কখনো এমন কিছু ভাবতো না। তবে ইন্তিশারে লুকিয়ে তাকানো তৃষ্ণার্থ চোখে ওকে দেখার সুযোগ পেলে কাছে আসা উষার সহ্য হয় না। লোকটার দিকে তাকাতেই পারে না, কেমন অদ্ভুত একটা টান অনুভব করতে থাকে। তবে ভঙ্গি এনে উষা বলে, আপনাকে কেন মিস করব? আপনি কে হন আমার? ইন্তিশার একটু সামনে ঝুঁকে আসে, ওর চোখে ঠিক বরাবর, শান্ত অথচ গভীর স্বরে বলে, আমার চোখের দিকে তাকিয়ে বলো, আমি তোমার কেউ না?
উষা তৎক্ষণাৎ মুখ ফিরিয়ে নেয়, যেন চোখে চোখ রাখা এখন সবচেয়ে ভয়ঙ্কর কাজ। ফাইলের কথা মনে পড়ে আবার। না, এখন আপনি প্লিজ এই অসভ্যতামিগুলো বাদ দিন, ফাইলটা দিন, না হলে আমি নিচে গিয়ে সবাইকে বলে দেব। উষা রেগে আগুন। সারা কেবিনে চোখ বুলিয়ে দেখে ফাইলগুলো কোথায়। সে আর এক মুহূর্ত এই বজ্জাত লোকের সাথে থাকবে না। তবে ফাইল খুঁজতে গিয়ে নজরে আসে ইন্তিশারের হাতের ফাইলগুলো। উষা ফাইল নিতে গেলে ইন্তিশার ওর হাত উঁচু করে ফেলে। মুখে এতক্ষণ অসহায় ভাব থাকলেও এখন তা সম্পূর্ণ বদলে গেছে। ঠোঁটে বাঁকা হাসি টেনে বলে, ধরতে পারলেই তোমার। খালামণি হওয়ার খুশিতে নিশ্চয়ই ধরতে পারবে। উষা নিতে যায়, তবে নাগালে আসে না। সামনে আস্ত খাম্বা দাঁড়িয়ে আছে উষার মনে হয়। হাত বাড়িয়ে না পেয়ে ব্যর্থ হয়ে উষা লাফ দিয়ে ধরতে যায়, তবে জুতোর ফিতাতে আঙ্গুলে আটকে উষা পড়তে নিলে ইন্তিশার ওকে ধরে ফেলে। বলছি বেবি গার্ল, আমরা বিয়ে করে ফেলি, আমাদের হালি হালি বাচ্চা হবে। বিয়ে আবার আপনাকে? অসম্ভব। আর বাচ্চা? ইম্পসিবল। ছাড়ুন আমাকে, আর ফাইলটা দিন। যদি বলি বিয়ে আমাকেই করতে হবে, তাহলে? আমি হার্ট অ্যাটাক করে মরে যাব, তাও আপনাকে বিয়ে করব না। ইন্তিশার নিজের বাঁধন আরো কিছুটা দৃঢ় করে উষার কানে লতিতে ঠোঁট রেখে বলে ওঠে, লেট মি চেক ইউ হার্ট। এয়ারপোর্টের বাইরে নিজের বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ইন্তিশার। রাত 9টা, চারপাশে বাতাস হালকা ঠান্ডা, বাতিগুলো ঝলমল করছে। তবুও ইন্তিশারের চোখ বারবার ঘড়ির কাঁটার দিকে। অপেক্ষার প্রতিটি মুহূর্ত যেন ধৈর্যের পরীক্ষা। ভেতরে অস্থিরতা, কিন্তু মুখে কঠিন এক অভিব্যক্তি ধরে রেখেছে। বন্ধুকে না দেখে কাটানো 7টা দীর্ঘ মাস। ঠিক তখনই টার্মিনাল গেটের দিকে চোখ পড়তে ইন্তিশারের বুকটা কেঁপে ওঠে। শ্যামবনের পুরুষ, চোখে মুখে দীর্ঘ সফরের ক্লান্তি। কাঁধে একটা বড় ব্যাগ ঝুলিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে। এক হাতে লাগেজ টেনে আনছে, অন্য হাতে হাত ঘড়ির চেন ঠিক করছে। ইন্তিশার চট করে সোজা হয়ে দাঁড়িয়ে যায়। মনটা একটুখানি নরম হয়ে আসে, চোখে পানি চলে আসে। শৈশবের বন্ধু, একসময় যে কাঁধে কাঁধ মিলিয়ে গল্প ভাগ করেছে, ঝগড়া করেছে, আবার রাগ ভেঙেছে এক চুমুকে চায়ের কাপে, আজ এতদিন পর সামনে দাঁড়িয়ে। আর থাকতে পারে না ইন্তিশার। ছুটে গিয়ে রাফাতকে জড়িয়ে ধরে। বুকের গভীর থেকে যেন জমে থাকা সব কথাগুলো নিঃশব্দে ঝরে পড়ে। বন্ধুত্বের বন্ধন কোনো কথার মুখাপেক্ষী নয়, তারা শুধু অনুভব করে। রাফাতও চুপচাপ ওকে শক্ত করে জড়িয়ে ধরে। সেই পুরনো বন্ধুর কাঁধে একটুখানি চাপ দিয়ে বলে ওঠে, বহুদিন পর। ইন্তিশার শুধু মাথা নেড়ে বলে। আমি কাউন্টডাউন করছিলাম। কিছুক্ষণ পর ওরা দুজন আলাদা হয়। চোখে মুখে ক্লান্তি থাকলেও হাসির রেখা স্পষ্ট। তখনই দূর থেকে একটা গাড়ি এসে থামে ওদের সামনে। গাড়ি জানালা নিচে নেমে আসে। ইস্তিয়াক একগাল হেসে বলে, গেস্ট অফ অনার ফিরেছে বুঝছি। রাফাত হেসে বলে, ভাইয়া, তোমার চেহারা দেখে মনে হচ্ছে আমি এখন ভিআইপি, আপাতত কংগ্রেস বাবা হওয়ার জন্য। ইন্তিশার ঠাট্টা করে বলে, তোমাকে রিসিভ করতে 2 ভাই এসেছে, এর চেয়ে প্রমাণ আর কি চাই? ঘড়িতে রাত 11টা বেজে 35 মিনিট। ধোয়া ওঠা কফির কাপ হাতে বারান্দায় দাঁড়িয়ে আছে রাফাত আর ইন্তিশার। চারপাশ নিস্তব্ধ, যেন পুরো শহর ঘুমিয়ে পড়েছে। সামনে কালো নিকশ আধারে এক টুকরো চাঁদ জ্বলজ্বল করছে, তার আলো ছড়িয়ে পড়েছে পাশের ছাদের রেলিং পর্যন্ত। ঠান্ডা বাতাস বারান্দার পর্দা নাড়িয়ে দিচ্ছে ধীরে ধীরে। বাংলাদেশে আসার পর থেকে উষার সঙ্গে প্রথম দেখা, তাদের সম্পর্ক, সবকিছু রাফাতকে এক নিঃশ্বাসে বলে গেছে ইন্তিশার। গলা ভেজানোর জন্য এনেছে কফি, আর তা হাতে নিয়ে দুজন আবারও হারিয়ে গেছে কথোপকথনে। এদিকে ইন্তিশার প্রথম চুমুক বসিয়ে কফির স্বাদ নিতে ব্যস্ত। তাকে দেখে মনে হয় যেন কফির উষ্ণতায় সে নিজেকে সামান্য সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। আর রাফাত কপালে চিন্তার রেখা ফেলে বন্ধুর চোখের দিকে তাকিয়ে আছে নিঃশব্দে। ছেলেটা আর কত লড়বে নিজের ভালোবাসার জন্য, কতটা একা একা যুদ্ধ করবে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে রাফাত বলে, মিসেস উর্মি মির্জা তাহলে সত্যি জিয়ানের জন্য উষার হাত চেয়েছেন? ঠান্ডা স্বরে ইন্তিশার জবাব দেয়, জিয়ানের এখন কি করবি ভাই? বেটা উড়ে এসে তোর বাচ্চা বউকে ভাগিয়ে নিতে চাচ্ছে। ইন্তিশার কফির কাপটা সাইডে রেখে শুধু মিটমিট করে হাসে। রাফাত বুঝে যায় ও যা ভাবছে তাই সত্যি। জিয়ানকে সহজে ছাড়বে না ইন্তিশার। চোখে মুখে যে দহন তা স্পষ্ট। ইন্তিশার এমনই, ভালোবাসায় যেমন সীমাহীন, প্রতিহিংসায় তেমনই ভয়ানক। তবে রাফাতের ভয় অন্য জায়গায়। যদি কোনোভাবে উষা ইন্তিশারের ডার্ক সাইডের কিছু জানতে পারে,
যদি তার ভেতরের অন্ধকারটা উদ্ভাসিত হয় তাহলে সবকিছু এখানেই শেষ হয়ে যাবে। রাফাত একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ইন্তিশারের কাঁধে হাত রেখে বলে, জিয়ানের কিছু করিস না ইনু, আফটার অল সে উষার খালাতো ভাই। ইন্তিশারের দৃষ্টি মুহূর্তে অন্ধকার হয়ে আসে। ওর হাত মুষ্টিবদ্ধ হয়ে ওঠে। ঠোঁটের কোণে নৃশংস এক হাসি ছড়িয়ে পড়ে। ধীর অথচ গা শিউরে ওঠা কণ্ঠে বলে, আমাদের মাঝে এলে ওকে ছাড়বো না রাফাত। ওকে ছেড়ে দিলে আমার পাপ হবে। তবু মাটিতে পুঁতে ফেলবো আমাদের মাঝে এলে, খুঁজেও পাবে না কেউ। বিরক্ত হাতে অ্যাসাইনমেন্ট নিয়ে বসে আছে উষা। বেশ অনেকটা সময় কেটে গেছে এইভাবে। আপাতত অ্যাসাইনমেন্ট জমা দিয়ে বাড়ি ফিরতে পারলে বেঁচে যাবে। তবে জমা নেওয়ার জন্য ইন্তিশারের দেখা পাওয়া আগে দরকার। অথচ তার এখন রোগী দেখার সময়। এক এক করে উষার সামনের কেবিনে রোগী ঢুকছে। ঝুলন্ত নেম প্লেটে লেখা ডক্টর রিয়াস্তের। ওটার দিকে একবার তাকিয়ে মুখ ফিরিয়ে নেয় উষা। লোকটা যে তাকে ইচ্ছে করে বসিয়ে রেখেছে সেটা সে বুঝতে পারছে। আজকে ইচ্ছে করে শয়তান লোক ক্লাসে তাকে ইগনোর করেছে আর এখন বসিয়ে রেখেছে এখানে। উষাকে জিনিস সময় মতো বুঝিয়ে দেবে। আপাতত যে কাজে এসেছে সেটাই শেষ করতে হবে। মারুবাও এসেছিল, তবে আয়ানের কল পেয়ে চলে গেছে। যাওয়ার আগে উষাকে বারবার সাবধান করেছে যাতে ইন্তিশারের সাথে কোনো ঝামেলায় না জড়ায়। এর মধ্যে কেবিন থেকে বেরিয়ে আসে হ্যাংলা পাতলা এক ছেলে। হাতে রোগীদের সিরিয়াল লিস্ট, পরনের সাদা শার্ট, হাত দুটো গোটানো, সাথে মানানসই কালো প্যান্ট। ফাইলগুলো হাতে করে নিজের ডেস্কে গিয়ে বসে পড়ে স্বাধীন। আর 5 জনের মতো রোগী দেখা বাকি। শেষ হলে দুপুরের ডিউটিতে বের হবে ইন্তিশার। অন্যদিকে উষা স্বাধীনকে দেখে উঠে দাঁড়ায়। যেভাবেই হোক লোকটাকে ম্যানেজ করে ভেতরে ঢুকতে হবে। অনেকটা সময় কেটে গেছে, আর থাকা সম্ভব না। একবার শুধু ভেতরে ঢুকতে পারলেই শয়তান ছোটলোক ডাক্তারকে উচিত শিক্ষা দেবে। এক্সকিউজ মি ভাইয়া, ডক্টর ইয়াসিরকে বলুন উষা এসেছে, একটু ইমার্জেন্সি প্লিজ। স্বাধীন চোখ ঘুরিয়ে তাকাতে নজরে আসে সামনে বিরক্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে। মেয়েটি এত সুন্দর যে চোখ সরাতে পারে না। ডাগর ডাগর চোখ, মায়াবী মুখ। তবে নিজেকে সামলে প্রফেশনালভাবে জিজ্ঞেস করে, সিরিয়াল নাম্বার কত ম্যাম, কাইন্ডলি বলুন। আমার কোনো সিরিয়াল আর অ্যাপয়েন্টমেন্ট নেই। আপনি ডক্টর ইয়াসিরকে গিয়ে বলুন উষা এসেছে, তাহলেই হবে। রোগী দেখার সময় উনি কাউকে ঢুকতে দেন না ম্যাম, আপনি অপেক্ষা করুন, আমি ওনাকে আপনার কথা বলছি। কথা মতো স্বাধীন উঠে কেবিনে ঢুকে গেলে উষা আবার গিয়ে বসে পড়ে। রাগে মাথা ফেটে যাচ্ছে তার। এত ভনিতা করার কি আছে? চাইলেই অ্যাসাইনমেন্ট জমা নিতে পারে। এদিকে স্বাধীন কেবিনে ঢুকে দেখে ব্যস্ত ইন্তিশারকে। মনোযোগ সহকারে কিছু টাইপ করছে কম্পিউটারে। সামনে ভদ্র এক মহিলা বসা। ভনিতা ছাড়াই বলে ওঠে, স্যার। ইন্তিশার নিচু স্বরে জবাব দেয়, হ্যাঁ স্বাধীন। বাইরে উষা নামের একটা মেয়ে অপেক্ষা করছে, আপনার সাথে দেখা করতে চায়। বলেছে ইমার্জেন্সি, তবে ওনার কাছে অ্যাপয়েন্টমেন্ট নেই, শুধু নাম বলতে বলেছে আপনাকে। আমি কি ভেতরে ঢুকতে দেব না অপেক্ষা করতে বলবো? ইন্তিশার উষা নাম শুনতে নড়ে চড়ে ওঠে। সে ভেবেছিল উষা এতক্ষণে চলে গেছে। মেয়েটি এখনো যায়নি শুনেই মাথায় দুষ্ট বুদ্ধি আসে। আর 3 জন রোগী বাকি, তারপর রাউন্ড দিতে যাবে। তবে উষাকে একটু জ্বালাতে গম্ভীর মুখে স্বাধীনকে বলে, গিয়ে বলবো অপেক্ষা করতে। আমার রোগী দেখে শেষ হলে আমি নিজে ওনাকে ডেকে নেব, আর ওকে কিছু স্ন্যাক্স এনে দাও। স্বাধীন কথা মতো বেরিয়ে যেতে নিলে পেছন থেকে আবার গম্ভীর কণ্ঠে ইন্তিশার বলে, আর হ্যাঁ, ওইটা উষা হবে না, তোমার ভাবি। সো গল্ড হার ভাবি। নাও গো। স্বাধীন আর দেরি করে না, বেরিয়ে যায়। সাথে খানিক লজ্জা পায়। স্যারের বইয়ের দিকে এতক্ষণ ড্যাব ড্যাব করে তাকিয়েছিল ভেবে অস্বস্তি লাগে। তবে তার জানা মতে স্যার এখনো সিঙ্গেল। তবু ইন্তিশারের কথা মতো বাহিরে গিয়ে উষার সামনে দাঁড়িয়ে নম্রভাবে বলে, স্যার আপনাকে অপেক্ষা করতে বলেছে ভাবি, রোগী দেখা শেষ হলে ডাকবেন। এখন বলুন কি খাবেন, চা না কফি? উষার মাথায় দপ করে যেন আগুন জ্বলে ওঠে। মানে পেয়েছে কি অসভ্য লোকটা। উষার 1 সেকেন্ডও দেরি করবে না, যেভাবেই হোক ভেতরে ঢুকেই ছাড়বে। স্বাধীন আর উষার মধ্যে বেশ খানিকটা ঝগড়া হয় এ নিয়ে। উষা ভেতরে যাওয়ার জন্য কেবিনে দরজা খুলতে যাবে আর স্বাধীন তার সামনে দাঁড়িয়ে পড়ে। ঢুকতে না পেরে 2 কদম পিছিয়ে আসে। তখনই বুদ্ধি খাটিয়ে পাশের ডেস্ক থেকে কায়দা করে স্বাধীনের নাম্বার মোবাইলে টুকে কল দেয়। 1 বার 2 বার, তবে স্বাধীন কোনো রোগী ভেবে কল ধরে কানে হ্যালো হ্যালো করতেই সুযোগ বুঝে উষা ভেতরে ঢুকে পড়ে। যতক্ষণে স্বাধীন বুঝতে পারে ততক্ষণে উষা সোজা ইন্তিশারের সামনে দাঁড়িয়ে গেছে।
এদিকে রোগী দেখতে থাকা ইন্তিশার উষাকে দেখেই দরজায় অসহায় ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা স্বাধীনকে বলে, আজ এখানে শেষ, বাকি রোগী রাউন্ড শেষে দেখব। তারপর রুমের রোগীকে বিদায় দিয়ে নিজের প্রাইভেসির কথা ভেবে স্বাধীনকে বলে, বাইরে থাকো, কেউ যেন ঢুকতে না পারে। সব দিকে ক্লিয়ার করে উষার দিকে চোখ যেতেই ইন্তিশার দেখতে পায় একজোড়া রক্তিম ঠোঁট রাগে কাঁপছে, কপালে সূক্ষ্ম বিরক্তির রেখা। মনে মনে নিজেকে গালাগালি দেয়। মেয়েটা যে তার উপর রেগে অ্যাটম বোমা হয়ে আছে তা বুঝতে পারে। অন্যদিকে উষা কোমরে হাত দিয়ে রাগে ফুঁসছে। একটা অ্যাসাইনমেন্ট জমা নিতে কত সময় লাগে, অযথা বসিয়ে রেখেছে, এর জবাবদিহি করতেই হবে। উষা তীক্ষ্ণ সুরে শুধায়, আপনার সাহস কি করে হয় আমায় বসিয়ে রাখার? কোমর ব্যথা ধরে গেছে আমার আপনার জন্যে। আমাকে বসিয়ে রেখে লাভটা কি হলো আপনার? খুলে বলুন তো। ইন্তিশা দাঁড়িয়ে পড়ে, গায়ে শুভ্র কোট লম্বা হাতে একটানে খুলে ডেস্কে রাখে, সম্মোহনী চোখে চেয়ে বলে, তোমার ধৈর্য দেখছিলাম বেবি গার্ল। বউ হিসেবে তুমি কতটা ধৈর্যশীল। তবে ফলাফল রাগি, বদমেজাজে, শর্ট টেম্পার্ড বউ। তবে সমস্যা নেই, আমি এইভাবেই ফিউচার বেবি প্ল্যান করতে রাজি। বউ আবার আপনার? তুমি বউ হলে সারাটে ক্লাস রোজই হবে, কিন্তু সিলেবাস বদলে শুধু পজিশনে। চোয়াল ঝুলিয়ে মিনমিনের স্বরে কথাটা ইন্তিশার বলে। উষা শুনতে পায় না। আমার অ্যাসাইনমেন্ট জমা নিন, চলে যাব আমি। রুক্ষ কণ্ঠে উষা কথা শেষ করে অ্যাসাইনমেন্ট ডেস্কে রাখে। ইন্তিশা সাইন করলেই বেরিয়ে যাবে। তবে ইন্তিশা সাইন না করে অ্যাসাইনমেন্ট হাতে তুলে জানালার দিকে তাকায়। কাছের স্বচ্ছ থাই খুলে পেপারগুলো রাস্তার ওপর ধরে মুখে পৈশাচিক হাসি ফুটিয়ে বলে, গুরুজনের সাথে অসভ্যতা ও বেয়াদবির শাস্তি জানো? তোমার কষ্টের ফল নিচে ফেলে দেওয়া। উষা রেগে মেঘের সামনে তেড়ে যেতেই নজরে আসে একটা ফটো ফ্রেম, ঠিক ইন্তিশারের পেছনে আটকানো, যা এতক্ষণ পর্দার আড়ালে ছিল। জানালা খুলে দেওয়ায় বাতাসে পর্দা সরে ফ্রেমটা জ্বলজ্বল করছে। এদিকে উষা স্তম্ভিত, হাত পা যেন জমে গেছে, চোখ সামনে থেকে সরছে না, গলা শুকিয়ে গেছে, ঠোঁট কাঁপছে। চোখের সামনে ছোট্ট বাচ্চা মেয়ের সাথে এক যুবক দাঁড়িয়ে। উষা যা বোঝার বুঝে ফেলে। ইন্তিশারকে অবাক করে দিয়ে উষা মুহূর্তেই কেবিন থেকে বেরিয়ে যায় চোখে পানি নিয়ে। ইন্তিশার উষার হঠাৎ অস্বাভাবিক আচরণের কারণ বুঝতে পারে না। উষার চলে যাওয়ায় দরজার দিকে একবার তাকিয়ে নিজের জায়গায় বসে পড়ে। আবারও বেমালুম ভুলে যায় দেওয়ালের ছবিটার কথা। ঘড়িতে রাত 8:15। রাফাতকে সাথে করে কফি খেতে বেরিয়েছে ইন্তিশার। সাউথ ইন্ডিয়ান হওয়ায় রাফাতের অনেকটা কষ্ট পোহাতে হচ্ছে বাঙালিদের মাঝে। তার এখন ভরসা সব জায়গায় ইন্তিশার। স্টারবার্গে 2টো কফি হাতে নিয়ে দুই বন্ধু বসুন্ধরা সিটি কমপ্লেক্স থেকে বেরিয়ে আসে। চারিদিকে ছড়িয়ে আছে সোডিয়ামের হলদে ক্ষীণ আলো। পায়ের সাথে পা মিলিয়ে দুজন রাস্তার ধারে ধারে হাঁটতে থাকে। ওদের ঠিক কিছুটা দূরে ইন্তিশার ব্ল্যাক মাম্বা বাইকটা দাম্ভিকতার সাথে দাঁড়িয়ে। ঠোঁটজোড়া গোল করে কফির শেষটুকু চুমুক দিয়ে নির্যাস খেয়ে কাপ ফেলে দেয় পাশের ডাস্টবিনে ইন্তিশার। হসপিটালের পোশাক পাল্টে এখন হাঁটু সমান শর্টস আর সাথে আরামদায়ক গেঞ্জি পরে বেরিয়েছে বন্ধুর সাথে। প্যান্টের পকেটে 2 হাত গুজে সামনে হাঁটছে সে। উষা তখন ওভাবে চলে যাওয়ার কারণও খুঁজে পাচ্ছে না। মন বলছে রাগ করে বেরিয়ে গেছে, অথবা ওর কিছু একটা হয়েছে, কিন্তু ঠিক কী হয়েছে সেটা ইন্তিশার ধরতে পারছে না। এদিকে অনেকক্ষণ যাবৎ মাথার ভেতর ব্যথা চাড়া দিয়ে উঠছে, চোখও ব্যথায় খিচে রেখেছে ইন্তিশারের। আপাতত বাড়ি গিয়ে পেন কিলার খেয়ে ঘুমিয়ে যাবে। মনে মনে কথাগুলো ভেবে সামনে এগিয়ে যাচ্ছে ইন্তিশার। ঠিক ওর পেছনে রাফাত এগিয়ে আসছে। চোখে মুখে হাজারো প্রশ্ন ঘুরছে ফিরছে। নিজের মাথার আর প্রেশার না দিয়ে এমন সময় রাফাত জিজ্ঞেস করে ওঠে, ইনু, আমার মনে হয় উষাকে সত্যিটা বলে দেওয়া উচিত। জিয়ান উষাকে এমনিতেই পছন্দ করে, তুই নিজের পরিচয় দিলে উষা দেখিস বিয়েটা ভেঙে দেবে। রাফাতের কথায় ইন্তিশার দাঁড়িয়ে যায়, চোখ নিবদ্ধ হয় সামনের দিকে। আগের তুলনায় অনেকটা গম্ভীর হয়ে ঠোঁট গোল করে শ্বাস ছাড়ে। স্বল্পভাষী পুরুষটা এবার পকেটে থাকা ফোনটা শক্ত করে চেপে ধরে, যেন দুমড়ে মুচড়ে ভেঙে ফেলতে চাইছে। রাফাত কিছু দেখতে না পারলেও অনুভব করে ইন্তিশারের এই হঠাৎ পরিবর্তন। বিয়েটা আমাকেই ভাঙতে হবে রাফাত। যার ভাঙার কথা সে দিব্যি জিয়ানের হাত ধরে ঘুরছে ফিরছে, হাসিমুখে আইসক্রিম খাচ্ছে। ইন্তিশারের কথায় রাফাত সামনে তাকায়। চোখের সামনে উষা দাঁড়িয়ে ঠিক ফুটপাতে, হাতে চকলেট ফ্লেভারের আইসক্রিম, আর উষার পাশে জিয়ান কারোর সাথে কলে কথা বলছে, কিন্তু বাম হাত দিয়ে উষার হাত শক্ত করে ধরে রেখেছে। উষাকে দেখে রাফাত সঙ্গে সঙ্গে পকেট থেকে
মাস্ক বের করে মুখ ঢেকে নেয়। ভয় যদি উষা চিনে ফেলে, আরেক ভয় তার ইন্তেশার যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলে। রাফাত শান্ত করতে বলে, মাথা ঠান্ডা করে নু, উষা এখনও বিয়ের কিছু জানে না। ভাই হিসেবে হয়তো ঘুরতে এসেছে। এইখান থেকে চল, বাড়ি যাব, আন্টি নিশ্চয়ই অপেক্ষা করছে। প্রতি উত্তরে ইন্তেশার কিছু বলে না। সামনের দিকে এগিয়ে গিয়ে ঠিক উষাদের সামনে দাঁড়িয়ে পড়ে। এদিকে আইসক্রিম খেতে থাকা উষা ভয় কদম পিছিয়ে যায়। এমন সময় ইন্তেশারকে দেখবে সে আশা করেনি। উষার এই আচরণে আনমনে কথা বলতে থাকা জিয়ান কল কেটে তাকাতেই ইন্তেশারকে দেখে। সৌজনের খাতিরে মুখে হাসি এনে হ্যান্ডশেক করে ইন্তেশারের সাথে। পাশে দাঁড়িয়ে থাকা রাফাতকে চিনতে না পেরে জিয়ান জিজ্ঞেস করে, কে? আমার ফ্রেন্ড, 2 দিন আগে ইন্ডিয়া থেকে এসছে। কথা শেষ করে জিয়ান আবারও উষার হাত নিজের হাতে মুষ্টিবদ্ধ করে। উষা ওর হাতের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। ঘড়িতে অনেকটা সময় হয়ে গেছে, এখন বাড়ি ফেরা উচিত ভেবে জিয়ান বলে, তাহলে আজ আসি। ডাক্তার ইয়াসির, আবার দেখা হবে। ইন্তেশার এদিকে রেগে লাল। তার ইচ্ছে করছে জিয়ানের মাথা ফাটিয়ে দিতে। তার রূপাঞ্জলির হাত কিভাবে ধরে আছে শয়তানটা। ইচ্ছে করছে জীবন্ত গিলে ফেলতে জিয়ানকে। তবে মনের মধ্যে নিজের ভাবনা চেপে পাশে দাঁড়িয়ে থাকা রাফাতকে কিছু একটা ইশারা করে। ইশারা বুঝে রাফাত হঠাৎ পেট চেপে চিৎকার করে ওঠে। ও চিৎকারে জিয়ান থেমে যায়। রাফাতের চিৎকার তীব্র হতে থাকলে জিয়ান উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, ওনার হঠাৎ কি হলো? পেটের হাত চেপে রেখেছে? ইন্তিশার চিন্তিত ভঙ্গিতে রাফাতের পাশে বসে বলে, ওকে হাসপাতালে নিতে হবে। আমার মনে হয় ওর ফুড পয়জন হয়েছে। জিয়ান, আপনি আপনার গাড়ি করে ওকে হাসপাতালে নিয়ে চলুন, এক্ষুনি ট্রিটমেন্ট দরকার। কথা শেষ করে ইন্তিশার জোর করে রাফাতকে জিয়ানের গাড়িতে তুলে দেয়। জিয়ান সঙ্গে সঙ্গে উষাকে গাড়িতে উঠতে বলে, কিন্তু উষাকে সাথে নিয়ে যাবে এই মুহূর্তে ইন্তিশার জিয়ানকে থামিয়ে দিয়ে বলে, উষাকে আমি নিয়ে যাব, আপনি তাড়াতাড়ি যান। আমার বন্ধুর খারাপ কিছু হলে আপনাকে ছাড়বো না জিয়ান। ইন্তিশারের ক্ষিপ্ত গর্জনে জিয়ান উষাকে রেখে হাসপাতালের দিকে রওনা দেয়। গাড়ি চোখে আড়াল হতেই ইন্তিশার উষার দিকে তাকায়। এতক্ষণে কি হয়েছে বেচারি হয়তো এখনো বুঝে ওঠেনি। বড় বড় চোখ মেলে তাকিয়ে আছে খোলা রাস্তায়, যেখানে কিছুক্ষণ আগে জিয়ান দাঁড়িয়েছিল। হাতের আধ খাওয়া আইসক্রিম ধীরে ধীরে গলে পিছঢালা রাস্তায় পড়ছে, সেদিকে তার কোনো খেয়াল নেই। উষার বাচ্চা মেয়ে ভরা আচরণ দেখে ঠোঁট চেপে সামান্য হাসে ইন্তিশার। তারপর উষার ডান হাতের অর্ধগলিত আইসক্রিম ফেলে দিয়ে পকেট থেকে ন্যাপকিন বের করে যত্ন সহকারে হাত মুছে দেয়। সামনে নিজে দাঁড়িয়ে থাকা বাইকের কথা মনে পড়তেই উষার হাত ধরে হাঁটা শুরু করে। পুতুলের মতো উষাও তাকে অনুসরণ করে। হঠাৎ নিজের অর্ধ খাওয়া আইসক্রিমের কথা মনে পড়তেই ক্ষিপ্ত বাঘিনীর মতো উষা জিজ্ঞেস করে, এই আপনি আমার আইসক্রিম কেন ফেললেন? জিয়ান ভাইয়া কিনে দেওয়ার পর তো মাত্র 2 বার মুখে দিতে পেরেছি, আবার কত স্বাদের আইসক্রিম, তাও 150 টাকার। প্রতি উত্তরে ইন্তিশার শান্ত গলায় বলে, দরকার পড়লে এমন হাজারটা আইসক্রিম কিনে দেবো, তবু জিয়ানের কেনা আইসক্রিম তোমাকে খেতে হবে না। এবার এসব কষ্টের নাটক বন্ধ করো আর বলো, এত রাতে তুমি জিয়ানের সঙ্গে কি করছিলে? আন্টি জানে তুমি রাত বেরোতে পরপুরুষের সঙ্গে ঘোরো? উষা যেন আকাশ থেকে পড়ে। বজ্জাত লোকটা কাকে পরপুরুষ বলছে? জিয়ান তো তার ভাই, অথচ এই লোকটাই যে আসল পরপুরুষ সেটা কে বোঝাবে? মুহূর্তেই মাথায় দুষ্ট বুদ্ধি আসতেই ঠোঁটে এক চিলতে হাসি ফুটে ওঠে। ইন্তিশারকে জ্বালাতে বলে, আপনার কোথাও ভুল হচ্ছে স্যার, উনি আমার হবু বর, আর আপনি বরং ছেঁড়া চটির মতো আমার পিছু লেগে আছেন। শুরুতে ভাব নিয়ে ঘুরতেন, এখন আমাকে দেখলেই নিজের চরিত্র বিক্রি করে অসভ্যতার খাতায় নাম লেখাচ্ছেন। ততক্ষণে বাইকের কাছে পৌঁছে গেছে ইন্তিশার। শেষ কথাটা কানে যেতেই থেমে যায় সে। জিয়ানকে হবু বর আর তাকে অসভ্য বলা, এটা কত বড় বেয়াদবি ভেবে ফুস করে শ্বাস ছাড়ে। সে ভালো করেই বুঝতে পারে উষা তাকে ইচ্ছে করে অপমান করছে। এদিকে ননস্টপ উষা বকবক করেই যাচ্ছে। ইন্তিশারের সহ্যের সীমা যেন এবার ফেটে পড়ে। মুহূর্তের মধ্যে নিজের বলিষ্ঠ হাত দিয়ে উষার কোমর চেপে ধরে কিছু বলার সুযোগ না দিয়ে উষাকে তুলে বাইকের সিটে বসিয়ে দেয়, একদম নিজের দিকে মুখ করে। ঠোঁটের কোণে তাচ্ছিল্যপূর্ণ হাসি টেনে খুব হিসেব করে নিজের ঠান্ডা আঙ্গুল উষার ঠোঁটে চেপে ধরে। স্পর্শটা এতটা ঠান্ডা যে উষার শরীর কেঁপে ওঠে, আর শ্বাস এক মুহূর্তের জন্য আটকে যায়। ইন্তিশারের দৃষ্টি তখন সরাসরি উষার চোখে, গভীর শাসন ভরা আর অদ্ভুতভাবে বিপজ্জনক। খুব নিচু কিন্তু ধারালো স্বরে ইন্তিশার শোধায়, তোর মুখে শুধু আমার না মানে বেবি গার্ল। জিয়ানকে তোমার হবু বর আরেকবার বললে তোমাকে মাটিতে জ্যান্ত পুঁতে ফেলবো, আর কখনোই লম্বটের নাম মুখে আনবে না।
তাছাড়া আমার থেকেও খারাপ কি হবে না? তুমি শুধু আমার, শুধুমাত্র ডক্টর ইয়াসিরের। উষা ফট করে উত্তর দেয়। বলুন। উষা শুধুমাত্র ইন্তেশার ইয়াসিরের। কি বললে তুমি? যা শুনতে পেয়েছেন তাই বলেছি। ইন্তেশার দুপা পিছিয়ে যায়, মাথার ভেতর ঝড় বইতে থাকে। উষা কিভাবে সত্যিটা জানলো? তার এতদিনের বানানো গল্প সব মিথ্যে এক মুহূর্তে ধূলিসাৎ হয়ে গেল। নিজের উপর প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে সে। রাগে চোটে মাথা চুল দুই হাত দিয়ে খামচে ধরে। রাস্তার মাঝে বসে পড়ে। ইন্তিশা জানতো নিজের পরিচয় জানানোর সময় এখনো আসেনি। সে তো ভেবেছিল এক বিশেষ দিনে একটা বিশেষ মুহূর্তে নিজের মুখে বলবে সব, কিন্তু তার আগেই সব ফাঁস হয়ে গেল। কে করলো এই বেমানি? কে ভাঙলো তার এত যত্নে রাখা গোপন দরজাটা? ফাঁকা চোখে রাস্তায় চলমান যানবাহনের দিকে তাকিয়ে থাকে ইন্তিশার। এখন কিভাবে সে উষার সামনে দাঁড়াবে? উষা নিশ্চয়ই ভুল বুঝেছে তাকে। যেখানে উষা নিজের রেডচেরিকে খুঁজতে পাগল, সেখানে ইন্তিশার এতদিন মিথ্যের আশ্রয়ে ছিল। অন্যদিকে বাইকের সিটে বসে থেকে উষার চোখ লেগে আছে ইন্তিশারের উপর। সামনেই তার রেডচেরি, ব্যথায় কুকড়ে আছে লোকটা, তবে উষা এগোবে না। এটা শাস্তি, উষার কাছে সব গোপন রাখার শাস্তি। কিন্তু বেশি সময় নিজেকে আটকে রাখতে পারে না উষা। বাইক থেকে নেমে সোজা ইন্তিশারের সামনে এসে বসে পড়ে, ঠিক ইন্তিশারের ভঙ্গিতেই। সংকোচ মিশ্রিত কণ্ঠে বলে, উঠুন। এভাবে অস্থির হতে হবে না। যখন পরিচয় গোপন করে আমাকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছিলেন, তখন কি মনে ছিল না? আমি জানলে কি হতো? শুনে রাখুন জনাব ইন্তিশার, আমি একটুও মাফ করছি না আপনাকে। শাস্তিস্বরূপ খুব শীঘ্রই জিয়ান ভাইকে বিয়ে করছি আমি। তখন আপনি হবেন আমার বাচ্চার দুঃসম্পর্কের মামা। ইন্তিশার ধীরে মাথা তোলে। মেয়েটার এত সাহস আসে কোত্থেকে? তার সামনেই আবারও জিয়ানের নাম নিচ্ছে। মনে মনে ভাবে এবার হয় জিয়ান মরবে, নয়তো সে নিজেই মরবে। যা জানার নয় তা যখন জেনে গেছে উষা, তখন উষাকে এবার ভালোভাবে জ্বালানোই ঠিক। রাতও গভীর হচ্ছে, উষাকে এইভাবে রাখা যাবে না ভেবে ইন্তিশার উঠে দাঁড়ায়। বাড়ি ফেরার জন্য প্রস্তুত হয়ে সে শান্তস্বরে বলে, উঠে এসো। কে মামা আর কে তোমার বাচ্চার একমাত্র বাবা, সে থিওরি আমি বুঝিয়ে দিচ্ছি। কলেজা কত বড় হলে আমার সামনে জিয়ানকে বিয়ের কথা বলো। শুধু রেডচেরির ভালো দিক দেখেছ, অন্ধকার দিকেও খুব শীঘ্রই দেখবে। উষা ঠোঁট কামড়ে উত্তর দেয়, আমি অপেক্ষা করব সেই অন্ধকার রাজ্য দেখার জন্য। আপাতত বলুন, নিজের পরিচয় গোপন রেখেছিলেন কেন? যদি আমি ওই ফটো ফ্রেম না দেখতাম, তবে কি কোনোদিনও জানতে পারতাম আপনি রেড চেরি? কোন ফটো ফ্রেম? যেটা আপনার কেবিনের পর্দার আড়ালে ছিল। এবার ইন্তিশারে মনে পড়ে যায় স্বাধীনকে সে বহুবার বলেছিল ছবিটা সরিয়ে ফেলতে, কিন্তু ভুলে গিয়েছিল। যা হওয়ার নয় তা হয়ে গেছে, এখন আর কিছু করার নেই। উষাকে নিয়ে বাড়ি ফিরতে হবে। পকেট থেকে চাবি বের করে বাইকে উঠে হেলমেট পরতে পরতে ইন্তিশার তাড়া দিয়ে বলে ওঠে, তাড়াতাড়ি ওঠো, রাত হয়ে গেছে। তোমাকে রেখে রাফাতের কাছে যেতে হবে। বেচারা কতক্ষণ অভিনয় করবে? উষা বুঝে ফেলে সবই সাজানো নাটক ছিল, এমনকি রাফাতের পেট ব্যথাও। তবে উষা শেষবারের মতো জিজ্ঞেস করে, নিজের পরিচয় কেন দেননি? ইন্তিশার কেবল এক শব্দে উত্তর দেয়, এমনি। সময় যেন থমকে যায়, চারপাশ অন্ধকারে ডুবে যাচ্ছে। দূরের গাড়ির আলো হঠাৎ আলোকিত করে আবারও মিলিয়ে যাচ্ছে। ইন্তিশার বাইক স্টার্ট দেয়, হালকা কিন্তু দৃঢ় স্বরে বলে উষাকে। বলে উঠে বসতে পেছনে। উষা মুখ ভার করে দ্বিমত জানায়। এমন অবস্থায় তার অহংকারে লাগে কারো পেছনে বসা। কিন্তু রাত গভীর, ফোনও বাড়িতে ফেলে এসেছে। একা দাঁড়িয়ে থাকা বোকামি না করে ধীরে ধীরে পেছনে বসে। ইন্তিশারের ঠোঁট হেলমেটের আড়ালে একচিলতে হাসি ফুটে ওঠে। বাইক ছুটে চলে ফাঁকা রাস্তায়। বাতাসের ধাক্কায় উষা চুল উঠতে থাকে। উষা শক্ত করে বাইকের পেছনের হ্যান্ডেল ধরে আছে, অথচ ইন্তিশারের কাঁধে হাত রাখে না, যেন এটা মানেই হার মেনে নেওয়া। ইন্তিশার আয়নায় উষার প্রতিটি অস্থিরতা লক্ষ্য করে। হঠাৎ বলে ওঠে, বেবি গার্ল, ধরে বসতে পারো, আমি কিছু মনে করবো না। লাগবে না, ঠিক আছি আমি। ছোটবেলায় কোলে উঠে নামতেই চাইতে না, চুমু খাওয়ার জন্য পেছনে ঘুরতে, আর এখন ধরে বসতে অসুবিধা? হাউ স্ট্রেঞ্জ। অনেক বড় হয়ে গেছো, আলিনা ইয়ানুর উষা। বড় হয়েছি ঠিকই, কিন্তু আপনার কোলে বসে সেই ছোট্ট দিনের মতো নিরাপত্তা আর ভালোবাসার অনুভূতি আর পাই না। তুমি হয়তো ভুলে যাচ্ছ, শুধু সময় বদলেছে, অনুভূতি নয়। আবারও নীরবতা নেমে এলো দুজনের মাঝে। সামনে গম্ভীর মুখে বাইক চালাচ্ছে ইন্তিশার, আর পেছনে বসা অষ্টাদশী শক্ত মুখে সামনের দিকে তাকিয়ে আছে, যেন কারো বলার মতো কিছুই নেই। বসুন্ধরা থেকে উষাদের বাড়ি দূরে হওয়ায় পথটা লম্বা। প্রায় 15 মিনিট পর
মহাসড়ক ছেড়ে ছোট রাস্তায় ঢুকতে হঠাৎ এক বাজে মোড়ে বাইক কেঁপে ওঠে। সামলে উঠতে না পেরে উষা প্রায় পড়েই যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে ইন্তিশারের এক হাত ঝটকা মেরে পেছনে চলে যায়। মজবুতভাবে ওর ডান হাত টেনে এনে নিজের বুকের কাছে আঁকড়ে ধরে। উষার বুক ধক করে ওঠে। ইন্তিশারের বুকে হাত পড়তেই শরীরের ভেতর অদ্ভুত এক শিহরণ ছড়িয়ে পড়ে। এক হাতে বাইক সামলে রেখেছে ইন্তিশার, আর অন্য হাতে উষাকে নিজের কাছে টেনে রেখেছে, যেন কোনো দামি জিনিস হারাতে চায় না। উষার গাল লাল হয়ে ওঠে, কিন্তু নিজেকে দ্রুত সামলে নেয়। পরিস্থিতি সামলানোর চেষ্টা করে নরম স্বরে বলে ওঠে, ছাড়ুন, ঠিক আছি আমি। কিন্তু ইন্তিশার কোনো জবাব দেয় না, বরং হাতের মুঠোটা আরো শক্ত হয়, যেন সেই মুহূর্তে উষা তার হাত ছাড়া হলে পৃথিবীটাই ভেঙে পড়বে। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে উষা বলে ওঠে, আপনার ফেভারিট মুভি কি? ইন্তিশার সামনে তাকিয়ে একটু হাসল। তারপর উষার হাতের ভাঁজে নিজের আঙ্গুলগুলো আরো শক্ত করে চেপে ধরে বলে, নেভারথলেস। উষা মুহূর্তেই মৃদু কেঁপে উঠল। বুকের মধ্যে কেমন ঢিপ ঢিপ করছে ওর। নিজের হাত ছাড়িয়ে নিতে চাইলে বুঝতে পারে লোকটা ওর হাত আরো শক্ত করে চেপে ধরেছে। অন্যদিকে লজ্জা আর অস্থিরতায় উষা বলে ওঠে, ছি, আপনি কতটা অসভ্য ইতর হলে একটা মেয়েকে এইসব বলতে পারেন? আপনার টেস্ট এত খারাপ ডক্টর সাহেব। দুনিয়ায় কি ড্রামার অভাব পড়েছিল? তুমি বলছো খুব ডিসেন্ট বেবি গার্ল। অবশ্যই আমি ডিসেন্ট। আমি ভদ্র ঘরের মেয়ে। আপনার মতো মানুষের দ্বারাই এইসব সম্ভব। আস্তাগফিরুল্লাহ। ইন্তিশার সামনে তাকিয়ে উত্তর দেয়, ভদ্র ঘরের মেয়ে বুঝলাম, তবে নেভারথলেস বাজে ড্রামা তুমি না দেখলে কিভাবে জানলে? উষা আমতা আমতা করে জবাব দেয়, আমি কখন বলেছি দেখেছি? আমি তো শুনেছি বাজে। বেব, চাইলে আমি তোমায় ড্রামা ট্রিট দিতে পারি। আফটার অল, এতদিন নিজের পরিচয় লুকিয়েছে, শাস্তিস্বরূপ না হয় তোমায় নেভারথলেস দেখিয়ে আনি। আই থিংক ইউ এনজয়েড। উষা অন্য হাতে ইন্তিশারের পিঠে মুহূর্তে কিল বসিয়ে দেয়। লোকটা যে ইচ্ছে করে তাকে জ্বালাতে চাইছে সেটা উষা ভালো মতোই বুঝতে পারে। আর এক মুহূর্ত উষা এখানে থাকলে লজ্জায় মরেই যাবে। হুম্বিদম্বির স্বরে উষা চেঁচিয়ে বলে, তাড়াতাড়ি চলুন, মা চিন্তা করছে নিশ্চয়ই। ঠিক 25 মিনিটের মাথায় শাহ আলম নিবাসের সামনে বাইক থামালো ইন্তিশার। চারপাশে গাঢ় অন্ধকার, তবে লনের ক্ষীণ আলো অন্ধকার ভেদ করে যেন এক টুকরো আশার আভা ছড়িয়ে পড়ছে। বাইক থামা মাত্র উষা তাড়াতাড়ি নিজের হাত ছাড়িয়ে নেমে যায়। মুখে কিছু না বললেও চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। ইন্তিশারের দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে দিয়ে ভেতরের পথে পা বাড়ায়, কিন্তু কয়েক কদম যেতেই ওনায় হালকা টান অনুভব করে উষা। পেছনে ফিরে তাকাতেই দেখতে পেল ইন্তিশারের আঙ্গুলের ফাঁকে আঁকড়ে ধরা ওর ওড়না। সেই স্পর্শে শরীরে রক্ত যেন হিম হয়ে আসে, নিঃশ্বাস আটকে যায় উষার। ইন্তিশারের চোখে তখন গভীর নীরব এক দৃষ্টি, যেন কিছু না বলেও অনেক কিছু বলে দিচ্ছে। দুজনের মাঝে নীরবতার এক অদৃশ্য স্রোত বইতে লাগলো। দূরে ঝিঝি পোকার ডাক আর লনের আলো মিলেমিশে মুহূর্তটাকে আরও অদ্ভুতভাবে ঘন করে তুলল। উষা অনুভব করে ওর ভীষণ অস্বস্তি লাগছে। গাল দুটো লাল হয়ে উঠছে লজ্জায়। নিজের হৃদস্পন্দন যেন বাইকের ইঞ্জিনের মতো দ্রুত চলতে শুরু করেছে। খানমহলের সকালটা বেশ ব্যস্তময়। ঘড়ির কাঁটা 8টার ঘরেই থমকে আছে। ডাইনিং টেবিলে টুকটাক শব্দ তুলে নাস্তা করছেন বাড়ির কর্তা ইমন খান, সাথে ছোট ভাই রায়হান খান। তাদের সঙ্গে ইস্তিয়াকও বসে আছে। আস্তার কোম্পানির বিদেশি অংশীদারদের সঙ্গে বড় মিটিং। খান পরিবারের ব্যবসা এতদিন রায়হান সাহেব সামলালেও মাঝে মধ্যে ইমন সাহেবও যান নিজের একাকিত্বের সময়গুলো কাজে ভরিয়ে তোলার জন্য। রায়হা, রিন্তি ও বাবা চাচাদের সাথে সকালে নাস্তা খাচ্ছে। শুধু বাকি আছে বাড়ির ছোট ছেলে, যার এখনও সময় হয়নি নিচে নামার। এদিকে রায়হান সাহেবের সহধর্মিণী আয়েশা হাসি মুখে স্বামীর পাতে আর একটু খাবার তুলে দেন। রায়হানও হাসি মুখে খেতে থাকেন। পরিবারের এই সুন্দর বন্ডিং দেখে ইমন সাহেব বারবার মুগ্ধ হন। তিনি যদিও ভারতে থাকতেন, তবুও তাদের বাবা ইমরান খান পরিবারকে শক্ত হাতে বেঁধে রেখে গেছেন। নিজের অজান্তেই চোখের কোণে পানি চিকচিক করে ওঠে ইমন সাহেবের আনন্দে। ঠিক তখন সানা বেগম হাতে ফ্রেশ জুস নিয়ে এগিয়ে যায় অহনার দিকে। অহনা চুপচাপ বসে আছে লিভিং রুমের সোফায়। এখন ঠিকমতো কিছু খেতে পারে না মেয়েটা, তাই বাড়ির 2 গিন্নি তাকে কোনো কাজ করতে দেন না।
খানমহলে কতদিন পর ছোট অতিথি আসছে এই ভেবে সবাই অহনার বিশেষ খেয়াল রাখে। বিশেষ করে ইস্তিয়াক সারাদিন অফিসে থেকেও বারবার ফোন করে খবর নেয়, কখনো বাবা মায়ের কাছে থেকে, কখনো সরাসরি নিজের প্রিয়তমার কাছে। এদিকে তখন সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নেমে আসছে ইন্তিশার। পরনে গভীর নীল রঙের শার্ট, বুকের কিছুটা বোতাম খোলা আর সাথে একদম সাদা প্যান্ট। বাঁ হাতে ধরা সফেদ অ্যাপ্রন যেন ওর পেশাদারিত্বের পরিচয় বহন করছে। সদ্য শাওয়ার নেওয়ার কারণে ভেজা চুলের ফোঁটা চুইয়ে ঘাড় বেয়ে নেমে এসেছে, ভিজিয়ে দিয়েছে কলার ও ঘাড়ের অংশটা। হাঁটার সময় ওর ভেজা চুল একপাশে সরিয়ে আঙ্গুল দিয়ে চুলে হালকা বুলিয়ে নেয়। সেই সঙ্গে শার্টের কলারের ভেতর থেকে এক ঝলক তাজা মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ে। সিঁড়ির নিচে ডাইনিং টেবিলে বসা রিন্তি সবকিছু নিঃশব্দে দেখছে। চোখের সামনে থাকা এই মানুষটার প্রতি ওর দৃষ্টি যেন আটকে গেছে। নীল শার্টে ভেজা চুলের সেই দৃশ্য রিন্তির বুকের ভেতর হালকা কাঁপন তুলছে। কিছু একটা বলার ইচ্ছে হয়, কিন্তু গলা শুকিয়ে আসে ওর। ওর মনে হয় ইন্তিশারের গাঢ় চোখে কোনো কথা লুকোনো আছে। এক মুহূর্তের জন্য রিন্তি কল্পনায় হারিয়ে যায়, যেন ইন্তিশার সিঁড়ি থেকে নেমে এসে ঠিক ওর সামনে থেমে যাবে আর সেই ভেজা হাতটা তুলে ওর গালে ছুঁয়ে দেবে। কিন্তু কল্পনা ভাঙে ইন্তিশার পাশ দিয়ে গম্ভীর চেহারায় অন্য পাশে বসে পড়ে। ইন্তিশার বসা মাত্রই সানা বেগম ছুটে এসে ওকে সকালে ব্রেকফাস্ট এগিয়ে দেয়। ইন্তিশার ব্রেডে জ্যাম লাগিয়ে এক কামড় দেয় আর অন্য হাতে জুস এগিয়ে নিতে গেলেই রিন্তি জুস ওর দিকে এগিয়ে দেয়। ইন্তিশারের কেমন রিন্তির এমন আচরণ সুবিধের লাগে না। কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে ইন্তিশার গ্লাসটা এগিয়ে নেয় ঠিকই, তবে সাইডে রেখে দেয়, বরং পানির গ্লাস টেনে পানি খায়। রিন্তি ইন্তিশারের এমন আচরণে ভয়ে ভয়ে বলে ওঠে, আপনি জুসটা খেলেন না ভাইয়া? ফ্রেশ ছিল, ওটা বাগানের ফল দিয়ে বানানো। ব্রেডে আর এক কামড় বসে ইন্তিশার জবাব দেয়, আমার বিষয়ে তোমাকে নাক গলাতে হবে না রিন্তি। আমার খাওয়ার হলে আমি নিচেই খাবো, তুমি নিচের চিন্তা করো। শুনলাম পড়াশোনা বাদ দিয়ে বাজে ফ্রেন্ডসদের সাথে ঘোরো। এমনটা হলে খুব দ্রুত বিয়ে দিয়ে বিদের ব্যবস্থা করতে বলবো চাচুকে। ততক্ষণে বাড়ির বড়রা সকলে যে যার কাজে চলে গেছে। শুধু রাইহা, রিন্তি আর ইন্তিশার ব্রেকফাস্ট করছে। ইন্তিশারের কথায় রাইহা মিটমিট করে হাসে আর রিন্তি ভেতরে ভেতরে রাগে ফুঁসে ওঠে। সামান্য জুস দিয়েছিল, অথচ লোকটা তাকে অপমান করলো। তবুও ভালো লাগার মানুষ হওয়ায় রিন্তি নিজেকে স্বাভাবিক রাখে। অন্য কেউ হলে হয়তো এতক্ষণে রিন্তি উচিত জবাব দিয়ে দিত। নিজের সাফাই দেওয়ার জন্য কিছু বলার আগেই আত্ম অবস্থায় ইন্তিশার উঠে দাঁড়ায়। হাসপাতালে যেতে হবে, দেরি হয়ে গেছে অনেক। চেয়ারের পেছনে হাত ঠেকিয়ে অ্যাপ্রনটা তুলে নেয় ইন্তিশার। গতকাল ভালো করে ঘুম হয়নি, মুখে সামান্য ক্লান্তির ছাপ স্পষ্ট, কিন্তু তবুও যেন পুরো মানুষটা এক অদ্ভুত আকর্ষণে ঢাকা। এদিকে রিন্তি চুপচাপ ইন্তিশারে চলে যাওয়া দেখছিল, রাগ, অভিমান আর অকারণ টান মিলিয়ে। আন্নির বাচ্চা, তোর সাহস কিভাবে হয় আমার থেকে সবকিছু লুকানোর? তুই আমার বোন না শত্রু? কিভাবে পারলি রেড চেরিকে জানার পরেও সব গোপন রাখতে? ক্যাম্পাসের মাঠে দাঁড়িয়ে উষা রেগে মেগে আগুন, আর ওর পাশে অসহায় চোখে তাকিয়ে আছে আন্নি। কিভাবে বোঝাবে যে সে নিরুপায় ছিল? ইন্তিশার ভাইয়া নিজেই রিকোয়েস্ট করেছিল সবকিছু গোপন রাখতে। ঠিক সময়ে সেই উষাকে সব বলবে এমনটাই কথা ছিল, কিন্তু কিভাবে উষা সব জেনে গেল আন্নি তা বুঝতে পারছে না। এদিকে রাগে চোটে উষা আঙুল দিয়ে মাটির ঘাসগুলো টেনে তুলছে। আন্নি বুঝতে পারছে ও ভীষণ রেগে আছে, তবুও সাহস করে জিজ্ঞেস করলো, আমার আমার ভুল হয়েছে বনু। তোর রেড চেরি রিকোয়েস্ট করেছিল সব গোপন রাখতে, তোকে সারপ্রাইজ দেওয়ার কথা ছিল, কিন্তু তুই হঠাৎ কিভাবে সব জেনে গেলি? কে বলেছে তোকে? উষা আনমনে দূরের ভবনের দিকে তাকিয়ে জবাব দিল, কেউ বলেনি। ওনার কেবিনে আমার ছোটবেলার একটা ছবি দেখেছি, সাথে রেড চেরি। তখনই বুঝে গিয়েছি সব কিছু। কিন্তু আন্নি, তুই ভালো করিসনি, আমার ইমোশন নিয়ে খেলেছিস। তোকে মাফ করবো না, সাথে ওই অসভ্য লোকটা কেউ না। আন্নি বুঝতে পারলো এবার আসল সত্যি ফাঁস হয়ে গেছে, কিন্তু যা হওয়ার হয়ে গেছে। দীর্ঘশ্বাস ফেলে চুপ করে রইল। এদিকে নুহান আর মারওয়া, যারা শুরু থেকে ওদের কথা শুনছিল, চুপচাপ দাঁড়িয়ে নীরব দর্শকের মতো। তবে নুহান চুপ থাকতে পারল না। ওদের তিনজন মেয়ের একমাত্র ছেলে বন্ধু সে। ভাবতেই বুক ফুলে উঠল গর্বে। মুখে হালকা হাসি টেনে বলল, ইন্তিশার ভাইয়ার সাহস দেখেছিস উষা? তোর জন্য বাংলাদেশ এসেছে, আবার তোকে খুঁজে বের করেছে। আই থিঙ্ক উনি তোকে ডিপলি লাভ করে। দেখিস না, তোকে দেখলেই কেমন তাকিয়ে থাকে।
নুহানের কথায় আন্নি সম্মতি দিলেও মারওয়া দ্বিমত পোষণ করলো। এতই ভালোবাসে যখন তাহলে নিজেকে গোপন করলো কেন? উষারানী, তোর রেড চেরির কসম, আগের প্রতিশোধ নিবে, তারপর বাকি কথা। মারওয়ার কথার জবাবে উষা আর কিছু বলল না। কৃষ্ণচূড়া গাছের ঘন ছায়ায় লুটিয়ে পড়ল, দুই হাত নরম সবুজ ঘাসের মাঝে মিলিয়ে চোখ বন্ধ করে। বাইরে যত রাগারাগি করুক, মন থেকে সে ভীষণ খুশি। তার ভালোবাসার মানুষ, তার রেড চেরি ফিরে এসছে। এখন সে খুব কাছেই, প্রায় হাতের নাগালে। তবুও ইন্তিশারের সামনে নিজেকে গম্ভীর রাখার চেষ্টা করছে উষা, অথচ ভেতরে ভেতরে সে দহন অনুভব করছে। এক অদম্য টান, এক অসমাপ্ত অনুভূতির জ্বালা, যা উষাকে ভস্ম করে দিতে চাইছে। দীর্ঘ এত বছর পর যখন জানতে পেরেছিল ডাক্তার ইয়াসির আর তার রেড চেরি একই মানুষ, তখন নিজেকে আর সামলাতে পারেনি। কিছু না বলেই পালিয়ে গিয়েছিল উষা। কৃষ্ণচূড়ার ফুলের লাল রং চোখে পড়তেই উষার মনে পড়ে ছোটবেলার অসংখ্য স্মৃতি। ইনু ভাইয়ের সাথে খেলা, আড্ডা, অভিমান, মিষ্টি ঝগড়া সব যেন ভেসে ওঠে চোখের সামনে। সেই হাসি, সেই কণ্ঠ, সেই উষ্ণ উপস্থিতি, যা একসময় তার পুরো পৃথিবী ছিল, আজ আবার ফিরে এসেছে। উষা অনুভব করে অতীত আর বর্তমান এক স্রোতে মিশে গেছে, যেখানে আছে ভালোবাসা, অভিমান আর অসংখ্য অপূর্ণ গল্পের গন্ধ। এমন সময় পাশে রাখা ফোনটা ভাইব্রেট করতে লাগে উষার। উষা শুয়ে থেকে ফোনটা হাতে তুলে স্ক্রিনের দিকে তাকায়। আননোন নাম্বার থেকে আসা সদ্য এসএমএসটা চোখে পড়তে লজ্জায় চোখ খিচে বন্ধ করে ফেলে। স্ক্রিনে জলজল করছে, আমি তৃষ্ণার্থ খুব, তোমার নরম ঠোঁটে নিচের ঠোঁট ছুঁয়ে দিতে। প্রপোজাল। লাল রেশমি সুতো তৈরি করতে, সাথে জিন্স পরনে, এক হাতে সুতোর কারুকাজ করা চুড়ি, গলায় সাদা স্কার্ফ ঝুলিয়ে রেখেছে। সাহিত্যিক ভাষায় বলতে গেলে ডাগর ডাগর চোখে ঘন কালো কাজলের প্রলেপ, পিঠমোড়া লম্বা কেশ গুচ্ছ বেনি করে বাঁধা, কুর্তিতে আঁকা গোলাপ ফুলগুলো যেন ফুটে উঠেছে, যা উষার গড়ন ও রূপের সঙ্গে বেশ মানিয়ে গেছে। সামনে ক্লাস চলছে, অথচ ওর মনোযোগ অন্য কোথাও। চিকন ঠোঁটজোড়ার মাঝে কলম চেপে সামনের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। বাকি সব স্টুডেন্টরা মনোযোগ সহকারে কিছু নোট করছে, ব্যতিক্রম শুধু উষার বেলায়। ঠোঁট থেকে কলম নামিয়ে সাদা খাতায় কিছু আঁকিবুকি করছে, হয়তো কোনো ফুল বা কোনো পাখি, অস্পষ্ট সবকিছু। উষার পাশে বসা মারওয়া ওকে বেশ কয়েকবার সতর্ক করেছে ক্লাসে মনোযোগ দেওয়ার জন্য, তবে উষা নিজের মতো। এমন সময় সামনে থেকে গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসে। উপস্থিত সকলে তাকায় সেদিকে, সবাই কৌতূহল চোখে সেদিকে তাকিয়ে থাকলেও উষার হুঁশ ফিরে মারওয়ার ধাক্কাতে। মিস উষা, আপনি মনে হয় অন্যমনস্ক। একজন মেডিকেল স্টুডেন্টের জন্য যা খুব লজ্জাজনক। আপনি নিজের ক্লাসে আরও ফোকাস করা দরকার, অন্তত নিজের ভবিষ্যতের কথা ভেবে। উষা মাথা নুয়ে দাঁড়িয়ে থাকে। ক্লাসে সবাই যে ওর দিকে অদ্ভুত চোখে চেয়ে আছে সেটা বুঝতে পারে। মাথা নুয়ে বলে ওঠে নম্রভাবে, সরি স্যার, নেক্সট আর হবে না। ঠিক আছে, বসো। ফিজিওলজির ক্লাসে শরীর কিভাবে কাজ করে, যেমন শ্বাস প্রশ্বাস, রক্ত সঞ্চালন, স্নায়ুতন্ত্র, হরমোনের লম্বা একটা লেকচারের মধ্যে দিয়ে ক্লাস শেষ করে বেরিয়ে যায় স্যার চলে যেতেই তোড়জোড় শুরু হয়ে যায় ব্যাগ গোছানোর। আজকের দিনে শেষ ক্লাস ছিল, আপাতত ছুটি। উষাও আনমনা ভাব নিয়ে ব্যাগ গুছিয়ে ক্লাসের বাইরে বেরিয়ে যায়। পেছনে পেছনে মারওয়া আসছে সাথে। দুইজন একসাথে করিডর দিয়ে হাঁটতে থাকে। এমন সময় উষা কারো বুকের সাথে গিয়ে বাড়ি খায়। উষার কপাল গিয়ে ঠেকে ধাতব কিছুতে। কপাল ঘষতে ঘষতে চোখ তুলে সামনে তাকাতে ও চোখ চড়ক গাছ। সামনে ইন্তিশার দাঁড়িয়ে আছে, হাত দুটো বুকে ভাঁজ করে। ইন্তিশারের গলার স্টেথোস্কোপে উষার কপাল লেগেছে। এদিকে দাঁড়িয়ে থাকা ইন্তিশার উষার অন্যমনস্কতা লক্ষ্য করে। উষাকে বলে তার লেগেছে কিনা, তবে উষা নাকচ করে তার লাগেনি। ইন্তিশার আর কথা বাড়ায় না, বরং যে জন্য এসেছে সেটা আগে বলা উচিত ভেবে ইন্তিশার বলে ওঠে, চলো তোমার কাছে ঘুরিয়ে আনি, বাইক এনেছে। উষা মুখ ভেঙচি কেটে জবাব দেয়, আপনার সাথে কোথাও যাচ্ছি না আমি, সামনে থেকে সরুন, বাড়ি যাব আমি, দেরি হয়ে যাচ্ছে, মা চিন্তা করবে তাছাড়া। ইন্তিশারও নাছর বান্দা, যে করে হোক উষাকে সাথে করে নিয়ে যাবে। এক পা উষার দিকে এগিয়ে আসে ইন্তিশার, ঠিক উষার নাক ইন্তিশারের বুক বরাবর ছুঁই ছুঁই। উষার কানের কাছে ধীমে সুরে শুধায়, তুমি আমার সাথে না গেলে মারো সাক্ষী, তোমার জোর করে কোলে তুলে হলেও আমি যাব। এখনো তুমি বলো কি চাও, ভদ্র সহিতের সঙ্গে যাবে, আমি তোমায় কোলে তুলবো। ইন্তিশারের ঠোঁট কাটা কথায় উষা বেজায় বিরক্ত হয়।
লোকটার কি খেয়ে আর কোনো কাজ নেই তাকে জ্বালানো ছাড়া? কথায় কাজ না হলেই অসভ্যতামি শুরু করে। পাশে মারওয়া ওদের কাণ্ডে মিটিমিটি করে হাসছে। মারওয়ার হাসিতে উষার রাগ আরও তীব্র হয়। কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে উষা কায়দা করে বলে,